সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1581তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই সুমন হাওলাদারের জীবনের এক ধর্মীয় হৃদয় বিদারক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 16 বছর পর অন্ধ স্ত্রীর সাথে হঠাৎ দেখা মক্কায়। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার সীমান্ত ঘেঁষা কোনো এক গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান মাদক ব্যবসায়ী সুমন হাওলাদারের জীবনের হৃদয় ফেটে যাওয়ার মতো এক ধর্মীয় বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, যাকে আল্লাহ উপর থেকে টানে তার এই পৃথিবীর সব মানুষগুলো পায়ে ধরে নিচে নামাতে পারে না, আর যাকে আল্লাহ উপর থেকে চাপ মারে দাবিয়ে দেওয়ার জন্য পৃথিবীর সব মানুষগুলো ধাক্কা দিয়েও তাকে উপরে তুলতে পারে না। এই গল্পটাই আপনাকে আজ সেই শিক্ষাই দিবে। এই ধর্মীয় বাস্তব জীবনের গল্পটা আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই সুমনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুমন হাওলাদার। আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 4 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের সীমান্ত ঘেঁষা কোনো এক পাহাড়ি এলাকার অজপাড়া গায়ের নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, তবে আমার বাবা কোনো সুনামধন্য ব্যবসায়ী না। আমার বাবা ছিলেন একজন মাদক ব্যবসায়ী। বাস্তব এটাই সত্য। ছোটবেলা থেকে আমি তাই দেখে আসছি। শুধু আমার বাবা নয়, আমাদের গ্রামের প্রায় বেশিরভাগ মানুষগুলোই পাচার এবং মাদকের সঙ্গে যুক্ত ছিল। আমাদের গ্রামের মানুষের একমাত্র আয়ের উৎস ছিল এই বর্ডার। আমরা ইন্ডিয়ার বর্ডার থেকে বিভিন্ন মালামাল ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনতাম এবং বাংলাদেশ থেকে বিভিন্ন মালামাল ইন্ডিয়াতে পাঠাতাম। এটাই ছিল আমাদের ইনকামের বা আয়ের একমাত্র উৎস। এটা করে আমাদের গ্রামের মানুষরা জীবিকা অর্জন করত। এমনও দেখা যায় যে পরিবারের যদি 5 জন পুরুষ থাকে, ওই 5 জন পুরুষ একই কাজের সঙ্গে যুক্ত থাকে। এটা আমি বেশ ছোটবেলা থেকে দেখে আসছি। সকালে সূর্যমামা উদয় হওয়ার সঙ্গে আশেপাশের গ্রামগুলোর মানুষ গরু ছাগল নিয়ে মাঠে যায় কাজ করার জন্য, কিন্তু আমাদের গ্রামের মানুষরা সূর্যমামা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কর্মজীবনের সমাপ্ত ঘটে। মানে তারা কাজ শুরু করে রাত 3টা থেকে রাত প্রায় 5টা পর্যন্ত। এরই মাঝে ওদের কাজ শেষ, এরা সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। আমাদের গ্রামটা অন্য 8-10টা গ্রামের থেকেও অনেক বেশি উন্নত। তবে এটাও না বললে নয় যে আমাদের গ্রামটা অনেক বেশি সুন্দর। এক পাশে পাহাড় এবং তার পাশে বর্ডার এবং এর পাশে সমতল, সব কিছু মিলিয়ে ছবির মতো সুন্দর এক গ্রামে আমি জন্মগ্রহণ করি। ছোটবেলা থেকে আমি পড়াশোনা করার তেমন কোনো সুযোগ পাইনি, তাই তো বাবা আর বড় ভাইদের সঙ্গে আমিও ওই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ি। যদিও ওই ব্যবসাটা আমার কাছে মোটেও ভালো লাগতো না। প্রথম দিকে এটা করতে গিয়ে আমার নিজেকে অনেকটা ছোট মনে হতো এবং মাঝে মাঝে ভাবতাম যে আমি এটা করব না। আমার শৈশবে অনেক ইচ্ছা ছিল আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, কিন্তু আমাদের এলাকায় বা আশেপাশে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। পড়ার জন্য আমাদেরকে দূর গ্রামে যেতে হতো। আমি শুধু একমাত্র ব্যক্তি আমাদের এলাকায় যে কিনা 2টা গ্রাম ডিঙিয়ে তারপরে স্কুলে পড়তে যাইতাম। আমাকে দেখে সবাই হাসাহাসি করত। সবাই বলতো পড়াশোনা করে আমি নাকি জজ ব্যারিস্টার হব। আসলে 99টা খারাপ মানুষের সাথে একটা ভালো মানুষ থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমি তার জ্বলন্ত প্রমাণ। সবার যুক্তি পরামর্শ একটা সময় আমার ব্রেন ওয়াশ করে ফেলে। আমি নিজেও ওই খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ি এবং এমনভাবে কাজ করি, নিখুঁতভাবে আমি তখন এই কাজগুলো করতে শুরু করি। একটা পর্যায়ে আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বছর হয়ে যায়। সেই বয়সে আমাদের গ্রামে যত চোরা কারবারি ছিল তাদের মাঝে আমিই ছিলাম উন্নত। আমি এমনভাবে নিখুঁতভাবে বর্ডার ক্রস করতাম যা ধরার ক্ষমতা বাংলাদেশ কিংবা ভারতের কোনো বর্ডার রক্ষীর ছিল না। এমন করে আমার দিন আর রাতগুলো কাটতেছে। আমি প্রচুর টাকা ইনকাম করতেছি, কিন্তু ভাই সত্যি কথা বলতে ওই টাকা পকেটে থাকে না।
আমি নিজেও মাদক সেবন করি, নিজেও এটা ওইটা খাই এবং বিক্রিও করি। দেখা যায় সব কিছু মিলিয়ে যা ইনকাম হয় তাই আবার খরচ হয়ে যায়। এটা যারা ওই লাইনে আছে তারা ছাড়া আদৌ সাধারণ মানুষরা বুঝবে না। এমন করে একদিন দুই দিন কাটতে কাটতে একটা সময় আমি প্রায় টাগরা জওয়ান হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 21 বৎসরের কাছাকাছি এবং ওই মুহূর্তে আমি শুধু একটা জায়গার মধ্যে মাল সাপ্লাই করতাম, তা হচ্ছে খালেক কাকার দোকান। আমাদের এলাকার পাশেই একটা ছোট টঙের মতো দোকান ছিল, যিনি চা, বিড়ি, পান, সিগারেট এগুলো বিক্রি করতেন, যা আমরা দেখতাম। কিন্তু এর আড়ালে উনিই মূলত ছিল আমাদের এলাকায় সবচেয়ে বেশি মাদক চোরা কারবারি, বা ওনার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা মাল সাপ্লাই করতাম। একটা পর্যায়ে দেখা যায় ওনার মাঝে আমি তখন মাল দিতে দিতে আমি জানি না উনি নাকি অন্য কেউ, কোনো একটা লোক গোয়েন্দার কাছে আমার নামে রিপোর্ট দিয়ে দেয় এবং কঠিনভাবে রিপোর্ট দিলে পরে ঢাকা থেকে স্পেশাল টিম আসে আমাকে ধরার জন্য। ঢাকা থেকে স্পেশাল টিম যেদিন আমাকে ধরার জন্য আসে সেদিন ছিল প্রায় বিকেলের কাছাকাছি। আমি যেদিন ঘর থেকে বেরোচ্ছিলাম, পরে আমার মা আমারে বলতেছে, আজকে যেন আমার শরীরটা কেমন কেমন লাগতেছে, তুই আজকে বাইরে বেশিক্ষণ থাকিস না, বেশি রাত করিস না, তুই চলে আসিস। এইটা বলার পরে আমি তখন মারে বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি খুব দ্রুতই চলে আসবো। প্রতি রাতের মতো সেরাতেও আমি বর্ডারের কাছে গেলাম মাল সাপ্লাই করার জন্য এবং আমার ওই ভারতীয় ভাইদের কাছ থেকে মাল নিলাম এবং এরপরে আমি বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে গেলাম। আমি মূলত সবসময় মাল সাপ্লাই করতাম বাইকের মাধ্যমে। আমার এই গল্পটা প্রায় আজ থেকে বহু বছর আগে। তখন দেখা যায় আসলে বাইক একটা মানুষের স্বপ্ন ছিল। পুরো 8-10টা গ্রাম ঘুরলেও আপনি একটা বাইক পাবেন না, মানে মোটরসাইকেল পাবেন না। এখন তো প্রায় ঘরে ঘরেই হয়ে গেছে। তো মোটরসাইকেলে করে যখন আমি মাল নিয়ে আসতেছিলাম, বর্ডারটা ক্রস করা মাত্রই হঠাৎ করে আমাকে অনেকগুলো সাদা পোশাকধারী, যাদের উপরে কালো কোট ছিল, এরকম কিছু লোক আমাকে ধরে ফেলে। অনেক সময় আমি জানি যে গোয়েন্দারা ধরতেই পারে, বাট আমি এতে কোনো ভয় পাই না, কারণ ধরলে এদেরকে টাকা টুকে দিলে ছেড়ে দেয়, যেটা আমি স্বাভাবিকভাবে জানি। তা আমাকে যখন ধরছে, আমি আমার যে লিঙ্ক আছে ওই লিঙ্কের পরিচয় দিছি। অবাক করা বিষয় হলো, আমার পরিচয় পাওয়ার পরও তারা আমাকে ছাড়তেছে না, গাড়িতে ওঠানোর জন্য আমার সাথে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আমি তখন এরকম, আমি প্রায় আজকে বহু বছর ধরে এই লাইনে ব্যবসা করি, কিন্তু এমন পুলিশ আমার চোখের সামনে আর পড়ে নাই, যাদেরকে আমি আমার সর্বোচ্চটা দিয়েও ম্যানেজ করতে পারতেছি না। একটা পর্যায়ে আমি বুঝেই গেলাম যে না, তারা লোকাল কোনো পুলিশ না, তারা অবশ্যই স্পেশাল ব্রাঞ্চের হবে, তা না হলে তারা আমাকে কখনোই গাড়িতে ওঠানোর চেষ্টা করতো না। যতভাবে তাদের কাছ থেকে ছুটার চেষ্টা করলাম, দেখলাম যে না, আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না, তারা আমাকে গাড়িতে উঠিয়ে ফেলবে। সে সময় আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য সর্বশেষ একটা কাজ করি, যেটা আপনাকে বলতে চাই না। ওই কাজটা করাতে আমার কাছে যেটা মনে হলো, হয়তো ওখানে একজন সরকারি সদস্য বা ডিফেন্সের লোক মারা গেছে, না হয় কঠিনভাবে আহত হয়েছে। ওই কাজটা করে পরে আমি তখন এই দৌড়তেই, ওদেরকে ছেড়েই আমি তখন একটা কুচির মধ্যে দৌড় দিয়ে আমি কুচিতে পানি ছিল ওখানে লাফ দিয়ে পড়ে যাই। যদিও তারা উপর থেকে ফায়ার করে, বাট আমার খুব বেশি একটা ক্ষতি হয় না। আমি এটা থেকে উঠে সাইডে চলে যাই। সাইডে চলে যাওয়ার পরে আমি প্রথমে জঙ্গলের মধ্যে আশ্রয় নেই, অপেক্ষা করতেছিলাম সকাল পর্যন্ত, দেখা যাক সকালবেলা কী হয়। সকালবেলা আস্তে আস্তে করে এটা আমাদের পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং আমার নামে শুরু হয় চিরুনি অভিযান। এবং ওই চিরুনি অভিযানে আমি রনে বনে জঙ্গলে যেখানেই থাকি না কেন, সেখান থেকে আমাকে ধরে ফেলা হবে এমনই ইনফরমেশন তখন আমার কাছে আসে। আমি তখন চিন্তা করলাম যে না, আমার জন্য আর এই সিলেটের মাটি সেভ না, ওই জায়গাটা সেভ না যেখানে আমরা মূলত বসবাস করি। কারণ পুলিশ আমাকে ধরার জন্য হুন্য হয়ে পাগল হয়ে গেছে, আমার নামে মার্ডার সহ অনেকগুলো মামলা দায়ের করা হয়ে গেছে। সেই ভয়ে আমি তখন এই বন দিয়ে হেঁটে হেঁটে আমাদের ওই এলাকা ক্রস করে আমি তখন প্রায় অনেক দূরে এসে একটা মাজারে আশ্রয় নিই। যদিও আমি একজন নামাজি ব্যক্তি ছিলাম না, আমি ঠিকমতো নামাজ কালাম পড়তাম না এবং লাস্ট কবে নামাজ পড়েছি এটাও ঠিক আমার মনে নাই। তো সেই মানুষটাই গিয়ে তখন মাজারে আশ্রয় নিলাম এবং মাজারে আশ্রয় নেওয়ার পরে মাজারের কার্যকলাপ দেখে আমার কাছে কেন জানি একটু অন্যরকমই লেগেছে। আমি সবগুলো মাজারের কথা বলি না, বাট আমি স্পেসিফিক সিলেটের যে মাজারে গিয়েছিলাম ওই মাজারের অবস্থা দেখে আমার কাছে মনে হলো যে আরে, এখানেই তো সবচেয়ে বেশি মাদক ব্যবসা হচ্ছে, এখানেই তো মাদকের কারবারি সবচেয়ে বেশি, কিন্তু পুলিশ কি এখানে আসে না? আমি এটা ঠিক বুঝতে পারলাম না। এরপরে আমি মাজারে থাকতে শুরু করি। মাজারে আমি যখন থাকতে শুরু করি, এলাকাতেও আমি আস্তে আস্তে করে খোঁজখবর নিচ্ছিলাম, কিন্তু এলাকার খোঁজখবর নিয়ে যেটা আমি জানতে পারি, আমি আমার এলাকায় 15-20 বছর ঢুকার কোনো উপায় নেই। আমি যদি 15-20 বছরের মধ্যে এলাকাতে ঢুকি, তাহলে পুলিশ আমাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলবে, এমনটাই আমি আমার সহপাঠীদের মাধ্যমে শুনতে পেয়েছি।
এরপর যেটা ভাবলাম যে না, আমি এই জীবন থেকে সমাপ্তি ঘটাবো। মাদক ব্যবসা করা, চোরা কারবারি করা, মানুষের ক্ষতি করা, যুব সমাজ নষ্ট করা, দেশের ক্ষতি করা, এই সমস্ত কিছু থেকে আমি সরে আসব। একটা সময় আমার কাছে মনে হলো যে না, আমি আর এই ব্যবসার সঙ্গে জড়িত থাকবো না, আমি এটা ছেড়ে দিব। তারপরে আমি মাজারটাকে আমার একটা আশ্রয়স্থান হিসেবে নিয়েছিলাম। আমি তখন টুপি পরতাম, পাঞ্জাবি পরতাম, দাড়ি রাখতাম এবং খুবই একজন ভালো বুজুর্গ হিসাবে চলাফেরা করতাম। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম, সবার সঙ্গে আমার বেশ ভালো উঠা বসা ছিল। কিন্তু ভাই, আমি তো ভালো হওয়ার জন্য মাজারে আসছি। আমার কাছে কেন জানি মনে হয় যে আমি মাজারে ভালো থাকতে পারছি না। তার বড় কারণ হচ্ছে আমি তো মাদক সেবনকারী। তো দেখবেন যারা মাদক সেবন করে, ওদের সামনে ওরা যদি এই মাদকটা ছেড়ে দেয়, তাদের সামনে যদি অন্য কেউরা এই মাদক খায় বা সেবন করে, এইটা দেখলে পরে সে কখনোই ঠিক থাকতে পারে না। আমি তো ছিলাম এটার পাগল বা এটার পোক, এটা না খেয়ে আমি বাঁচতে পারতাম না। এইটা ছেড়ে দেওয়ার পরে যখন আমি দেখতাম যে আমার সঙ্গে অনেকে এটা খাচ্ছে, আমার সামনে আমার আশেপাশে খাচ্ছে এবং এটার ঘ্রাণ আমার নাকে আসতেছে, আমি তখন কোনোভাবেই নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না। দেখলাম যে আশেপাশে অনেকেই খায়, তারা সেবন করতেছে, তারা খাচ্ছে। এটা দেখে নিজের মাঝে তখন আমার আর নিজের কন্ট্রোলটা রইল না। আমি তখন বললাম যে ধুর চাই, আমি এটা আবারও সেবন শুরু করব। আমি পারলাম না। এবং দিনের বেলায় নামাজ কালাম পড়ি, ভালোভাবে চলাফেরা করি, সবার সঙ্গে উঠা বসা করি, কিন্তু রাত্র নামার সঙ্গে সঙ্গে ওই খারাপ মানুষগুলোর সঙ্গে আমি আবারও এই মাদক সেবন শুরু করি। এখানে আমার জায়গাটা বেশ সেফ ছিল, আমাকে কখনোই পুলিশে ধরতে পারতো না, আমি বেশ নিরাপদ একটা স্থানেই ছিলাম। কিন্তু আমি দেখলাম যে ঘুরে ফিরে আমাকে সেই মাদকের মধ্যেই থাকা লাগতেছে। একটা সময় চিন্তা করলাম যে ধুর চাই, খাই বা না খাই, প্রয়োজনে হাড়ভাঙা পরিশ্রম করব, তারপরও মাদক সেবন করব না। এই চিন্তা করে আমি তখন মাজার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমার যে অবস্থা, মাথার উপরে অনেকগুলো মামলা, পুলিশ আমাকে হুন্য হয়ে খুঁজতেছে, এলাকায় আমার জন্য চিরুনি অভিযান চলতেছে। এই মুহূর্তে আমি ঠিক কোথায় যাব? মাজার ছেড়ে দিলে তো আমার জন্য আরও বিপদ হয়ে যাবে। তারপরও চিন্তা করছি যে না, আমি আর এই মাজারে থাকবো না। যেহেতু পোশাক আশাকের মাঝে এবং চেহারার মাঝে একটা ভালো পরিবর্তন আনতে পেরেছি, তা সম্ভবত পুলিশ আর আমাকে খুব বেশি একটা আন্দাজ করতে পারবে না, আমাকে ধরতে পারবে না, এরকম একটা চিন্তা ভাবনায় মাথায় ছিল। এবং সেই চিন্তা ভাবনা থেকে আমি তখন এই মাজার থেকে বেরিয়ে যাই। মাজার থেকে বেরিয়ে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, আসলে কোথায় যে যাব এটাও ঠিক খুঁজে পাচ্ছিলাম না। এই মুহূর্তে কোথায় যাব, আশ্রয় নিব। এবং এমন করতে করতে আমি হঠাৎ করে কিছু তাবলিগ জামাতের লোকের সঙ্গ পেয়ে যাই। আমি একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমার গায়ে পায়জামা পাঞ্জাবি ছিল, মাথার মধ্যে টুপি ছিল। সময়টা ছিল আসরের নামাজের খানিকটা আগে। ওদের সঙ্গে দেখা হওয়া মাত্রই ওনারা আমাকে ধর্মীয় নীতি সম্পর্কে বোঝাতে শুরু করে। নামাজ পড়লে কি হবে, মৃত্যুর পরে কি হবে, আল্লাহ রাসূল এগুলো সম্বন্ধে আমাকে বলতে শুরু করে। আমি তো আসলে এমন মানুষই খুঁজতেছিলাম। তারা আমাকে বলল যে ভাই, দিনের দাওয়াত দিলাম, চলেন আসরের নামাজটা আমরা একসঙ্গে আদায় করি। ওদের দেখে আমার মনটা ভরে গেল। আমি তাদের সঙ্গে নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকলাম এবং নামাজ আদায় করলে পরে তাদের সঙ্গে কথা বলতেছে এবং সেখানকারই কিছু লোক বলতেছে, ভাই আপনি কিন্তু এই এলাকায়, আমরা অনেক দিন তা আমরা এলাকাতে আছি, আপনি কিন্তু এর আগে কখনোই এলাকায় দেখি নাই, আপনি কি এলাকাটার মধ্যে নতুন? আমি তখন বললাম হ্যাঁ, আমি এলাকাটার মধ্যে সম্পূর্ণ নতুন। তখন তারা আমাকে জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? আমি তখন তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি তো আমার বাড়ির ঠিকানা দিতে পারবো না এবং বাড়ির কথা বলতেও পারবো না। তারা আমাকে পুনরায় আবারও জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? আমি বললাম, যদি আমাকে বর্তমান সময়ে আমার বাড়ির কথা জিজ্ঞেস করতে চান, তবে আমি একটা কথাই বলবো, আমার বাড়ি আল্লাহর ঘর। বলে আমি বললাম এই মসজিদ। পরে আরেকটা দিনী ভাই তখন হাসি দিয়ে বলতেছে, আপনি এরকম রহস্য করে কথা বলতেছেন কেন? আপনি কোত্থেকে আসছেন, আমাদেরকে সেটা বলেন। আমি তখন বললাম, ভাই রে, আমি দিনের পথে ঘর ছেড়েছি। ঘর আমাকে আঁকড়ে ধরেছিল। মনে হচ্ছিল এই জগৎ সংসার ঘর বাড়ি আমাকে আমার মূল টার্গেট থেকে সরিয়ে দিচ্ছে, যার জন্য আমি আমার জগৎ সংসার ছেড়ে আমার মূল টার্গেট আল্লাহর পিছনে দৌড়াচ্ছিলাম। এরই মাঝে রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। তারা আমার এই কথাটা শুনে বেশ সন্তুষ্ট হলো। আমাকে বলল যে আপনি কি আমাদের সঙ্গে থাকবেন? আমি বললাম হ্যাঁ থাকবো। পাশে একজন বলে বসলো যে চোর না ডাকাত তা কি আর জানি, রাখা কি ঠিক হবে, সাথে তো কোনো প্রমাণ নাই। আর একটা দিনী ভাই তখন বলে বসলো যে না, চোর ডাকাত দেখে মনে হচ্ছে না, আর চোর ডাকাত যদিও হয়ে থাকে আমাদের সঙ্গ পেলে ভালো হয়ে যাবে, কারণ লোকে বলে সঙ্গ দোষে লোহা বাসে। ওনাদের এই কথাগুলো না আমার কাছে বেশ ভালোই লাগলো। তাদের সঙ্গে শুরু হলো আমার এক অন্যরকম জীবনযাত্রা। আমি তাদের সঙ্গে মসজিদে খাওয়া দাওয়া করি, নামাজ কালাম পড়ি এবং তাদের সঙ্গে বিকেলবেলা দিনের দাওয়াত দেওয়ার জন্য, সালাতের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গ্রামগঞ্জের মানুষদের কাছে যাই।
অনেকেই আপনার ইতে থাকে, ধরেন দোকানে বসে থাকে, তাদেরকে গিয়ে বলি ভাই নামাজ পড়তে আসেন। অনেকে মাঠে ঘাটে কাজ করে, তাদের কাছে যাই, তাদেরকে নামাজের দাওয়াত দিই। এরকম করে দীর্ঘদিন আমি এই তাবলিগ জমাতের সঙ্গে যুক্ত থাকি। এই তাবলিগ জমাতের সঙ্গে থাকতে থাকতে আমার ভিতরে ভাই এই তাবলিগ জমাত নিয়ে না একটা অন্যরকম ভালো লাগা কাজ শুরু করে। আমার কাছে মনে হলো যে এটা মনে হয় আমার জন্য সবচেয়ে উত্তম জায়গা, যে জায়গাটা আমি নিশি দিবানিশি মনে মনে আল্লাহর কাছে চাচ্ছিলাম। আমি যদি তাবলিগ করি, জমাত করি, ঠিকমতো নামাজ আদায় করে আল্লাহর পথে চলি, তাহলে হয়তো বিগত দিনে আমি যে পাপগুলো করেছি মহান রাব্বুল আলামিন হয়তো আমার এই মনের পাপগুলো পরিষ্কার করে আমাকে সাফ করে দিবে, আমি একটা ভালো জীবনে আসতে পারবো। এভাবেই তখন এই তাবলিগ জমাতে আমার দিনরাত কাটতেছে এবং আমি তাদের দলেরই একজন ভালো সদস্য হয়ে যাই। তাদের দলেরই ভালো একজন সদস্য হয়ে যায়। এভাবে প্রায় একদিন দুই দিন নয়, দীর্ঘ 4 বছর ধরে আমি এই তাবলিগ জমাতের সঙ্গে যুক্ত থাকি। আমার বয়স তখন প্রায় আনুমানিক 25 থেকে 26 বছরের কাছাকাছি হয়ে যায়। আমি কিন্তু সেই সময়টা পর্যন্ত বিয়ে শাদী করি নাই। একইভাবে এটার সঙ্গে আমি তখন এই তাবলিগের সঙ্গে আছি এবং সেখানকার আমাদের একজন আমিরও ছিলেন, যিনি আমাদের দলনেতা। তিনি আবার অনেক অনেক বুজুর্গ একজন মানুষ ছিলেন, তার আন্ডারে আমরা বিভিন্ন জায়গায় যাইতাম, তিনি আমাদের দলটাকে পরিচালনা করতেন। এরকম করতে করতে সিলেট থেকে অনেক দূরের একটা অজপাড়াগের একটা মসজিদে আমরা গিয়েছিলাম। যে মসজিদটা ছিল একেবারে প্রান্তিক একটা এলাকায়, যেখানে বেশিরভাগ মানুষগুলোই দারিদ্র্য সীমার নিচে বসবাস করত। সেখানকার আসলে নামাজ কালাম পড়া মানুষ বেশ কমে ছিল, এমন একটা জায়গার সন্ধান আমরা পাই। তো আমরা চিন্তা করলাম যে আমরা সেই জায়গাটার মধ্যে গিয়ে তাবলিগের বা দিনী কাজ শুরু করব। আমাদের যিনি দলনেতা আছে তিনি সহ বাকি সবাই আমরা তখন আস্তে আস্তে করে সেই জায়গাটার মধ্যে গেলাম। আমরা টোটাল প্রায় 6 জনে সেই প্রান্তিক এলাকায় ওই মসজিদে, ভাঙে একটা মসজিদে গিয়ে আমরা ওখানে আশ্রয় নিলাম। তো ওই মসজিদে নামাজ কালাম পড়তেছি, মানুষকে দাওয়াত দিচ্ছি। সবাই মোটামুটি আমাদের দাওয়াতে কেউ সাড়া দিচ্ছে, কেউ দিচ্ছে না, এক একজন এক এক ধরনের কথা বলতেছে। এমন করেই আপনার দিন আর রাত আর দিনগুলো পার হইতেছে। এই করে করে ওখানে প্রায় আমরা দীর্ঘ অনেক দিন পর্যন্ত ছিলাম, কিন্তু কোনোভাবেই কোনো মানুষকে আমরা ওভাবে হেদায়েতে আনতে পারি নাই। কোনো মানুষ ওভাবে আমাদের ডাকে মন থেকে মসজিদে আসতো না। যদি আমরা জোর করতাম ভাই আসেন নামাজ পড়তে আসেন, জোরাজোরি করতাম, তখন একজন দুজন মানুষ হয়তো লজ্জায় পড়ে বা আমাদের মুখের কথা শুনে নামাজে আসতো, কিন্তু তারা মন থেকে আসতো না। দীর্ঘদিন সেই এলাকাটার মধ্যে আমরা দিন প্রচারের চেষ্টা করি, কিন্তু আমরা প্রতিটা জায়গায় ব্যর্থ হই। এমন নয় যে সেখানকার মানুষগুলো অমুসলিম ছিলেন, হিন্দু ছিলেন বা বিধর্মী ছিলেন, তারা সবাই ছিলেন সাচ্চা মুসলমান, কিন্তু নামাজ পড়া মুসলমান না, গরুর মাংস খাওয়া মুসলমান। এখানে দীর্ঘদিন থাকার পরে আমাদের যে দলের নেতা ছিলেন, তিনি একটা সময় খুব টায়ার্ড হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন এবং তিনি একসময় আমারে বলতেছে আমি কি করব ঠিক জানি না, তবে আজকে সারাদিন আমি এই গ্রামটা ঘুরবো এবং আমি একাই ঘুরবো, তোমরা কেউ আমার সঙ্গে আসবা না। তো সকালবেলা আমাদের প্রধান হুজুর, তিনি তখন কি করলো, পুরো গ্রামটাতে ঘুরতে গেল। পুরো গ্রামটাতে ঘুরে ওই দিন বিকালবেলা কিন্তু আমরা এই মসজিদ ছেড়ে চলে যাওয়ার কথা। পুরো গ্রামটাতে উনি ঘোরাফেরা করে আসরের নামাজের সময় তিনি আসছে। জোহরের নামাজ কোথায় পড়েছে আমরা জানি না। আমরা রান্নাবান্না করলাম, আমরা দুপুরে খাইছি, উনি দুপুরে খাইনি। আসরের নামাজের আগে এসে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়ে। সে সময়তে আমরা মোটামুটি আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে ফেলেছি যে আমরা এখান থেকে চলে যাব। ওই মুহূর্তে আসার পরে তিনি হঠাৎ করে সবাইকে বলতেছেন যে না, তোমরা ব্যাগ ট্যাগ রেডি করো না, আমরা এখান থেকে যাব না। আমি তখন বললাম যে হুজুর কি বলেন, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে চলে যাব। আপনিই তো বললেন যে যেই ডেট আমাদেরকে দিয়েছেন এই ডেট অনুযায়ী তো আজকেই লাস্ট দিন এবং আজকেই তো আমাদের চলে যাওয়ার কথা। উনি বলে হ্যাঁ সুমন, তোমার কথা ঠিক আছে, আজকেই আমাদের চলে যাওয়ার কথা, আজকেই লাস্ট দিন, কিন্তু আমি পুরো গ্রাম ঘুরে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি। ওই সিদ্ধান্তটা আমি রাতের বেলায় তোমাদের সবাইকে জানাবো। এরপর যদি সম্ভব হয়, তোমরা যদি আমার সিদ্ধান্ত মানো, তবে আরও 2 দিন আমরা এখানে থাকবো, আর অন্যথায় আমরা সকালবেলা এখান থেকে চলে যাব। তখন সবার মনে একটাই প্রশ্ন জাগলো যে তিনি হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলেন, কি কথা আমাদেরকে বলবেন। সবাই তখন ভয়ে ভয়ে আছি। আমরা মাগরিবের নামাজ পড়লাম, এশা সালাত আদায় করছি। এশা সালাতের পরে আমরা সবাই নিজেরা নিজেদের মতো করে মসজিদে বসি, আমরা আমাদের চর্চা করি। মসজিদে বসে তখন দিনই আলোচনা করতেছি, নামাজ কালাম কোরআন কিতাব নিয়ে কথা বলতেছি। এমন করে কথা বলতে বলতে আমাদের হুজুর একটা সময় বলে বসলো, আমি পুরো গ্রামটা ঘুরে একটা জান্নাতি মেয়ের সন্ধান পেয়েছি। তখন আমরা বেশ অবাক হয়ে গেলাম, জান্নাতি মেয়ের সন্ধান? হুজুরকে বললাম, হুজুর আপনি কি বলতেছেন? উনি বললেন হ্যাঁ, আমি পুরো গ্রামে ঘুরে একটা দিনদার মুসলিম নামাজ কালাম পড়া ফরজগার একজন নারীর সন্ধান পেয়েছি। মেয়েটার নাম হচ্ছে
ফাতেমা আক্তার। এবং এই মেয়ের বাবা একজন গরিব মানুষ, এক কথায় বলা চলে দিনমজুর কৃষক। তিনি মাঠে ঘাটে কাজ করে। তার একজন মেয়ে আছে, নাম হচ্ছে ফাতেমা আক্তার। এবং মেয়েটাও দেখতে শুনতে বেশ সুন্দরী, কিন্তু তার চোখে সমস্যা আছে। বলা যায় এই মেয়েটা 80% চোখে দেখতে পায় না। আমি শুনে অবাক হয়ে গেলাম, এই গ্রামের এইটাই একমাত্র মেয়ে যে কিনা এই অন্ধ অবস্থায়ও প্রায় অর্ধেক কোরআন শিখেছে তার দাদির মুখে শুনে শুনে। তার দাদির মুখে শুনে শুনে এই ফাতেমা অর্ধেক প্রায় 15 পারা কোরআন সে মুখস্থ করেছে। শুধু তাই নয়, এই মেয়েটার মুখের কোরআনের বাণী এতটাই সুন্দর, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই গ্রামের যত মানুষ আছে এই মেয়েটাই ছিল তারই মাঝে উন্নত। আমরা তখন বললাম যে হুজুর, এই সন্ধান আপনি কোথায় পেলেন? উনি বলল, গ্রামে হাঁটতে হাঁটতেই গ্রামের মানুষের মুখে আমি এই ফাতেমার সন্ধান পেয়েছি, এবং ফাতেমার মুখে কোরআন শোনার জন্যই আমি তাদের ওই বাড়িতে গিয়েছিলাম। মেয়েটা আমাকে কোরআন পড়িয়ে শুনেছে এবং জানতে পেরেছি তার বাবা মায়ের মুখে মেয়েটার বুঝ এবং বয়স হওয়ার পরে মেয়েটা কখনোই 1 ওয়াক্ত নামাজ কাজা করেননি, 5 ওয়াক্ত নামাজ জমাতের সহিত আদায় করেছেন। এই মেয়েটার মা বাবা ব্যতীত তাকে বাইরের আর কোনো মানুষ দেখেনি। আমরা তখন হুজুরের মুখের দিকে তাকিয়ে আছি। তাকিয়ে থাকতে থাকতে একটা সময় আমরা বললাম যে হুজুর, একটা মেয়ে বুঝলাম না হয় এই গ্রামে ভালো, এবং সেটাই আপনি খুঁজে বের করেছেন। তিনি সেটাই বলল, তিনি আমাদেরকে ওইটাই বলল যে আমি সকালবেলায় এই উদ্দেশ্যে বের হয়েছি, কারণ এখানে যেহেতু সবাই মুসলমান, তাদের মাঝে একজন না একজন ভালো মানুষ আছে। যদি একজন ভালো মানুষ না থাকতো, এতগুলো দুষ্ট মানুষ একসঙ্গে থাকতে পারতো না, আল্লাহর গজব পড়ে যেত। একটা ভালো মানুষের জন্যই আল্লাহ এতগুলো খারাপ মানুষকে বাঁচিয়ে রেখেছে। এই চিন্তা করে আমি তখন এই গ্রামে বের হয়েছিলাম, এবং আমি আমার টার্গেট পূরণ করেই ফিরেছি। আমরা তখন বললাম যে হুজুর, তাহলে এখন আপনি কি করবেন, আপনার সিদ্ধান্ত কি? ইনি এক বাক্যে বলে বসলো যে আমি এখানে একটা ইসলামের বট গাছ রোপণ করে যেতে চাই। আমরা তখন একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি ইসলামের বটগাছ কিভাবে রোপণ করবেন? উনি বলে, আমি ইসলামের বটগাছ এভাবেই রোপণ করতে চাই এই জায়গায়। আমি চাই ইসলামের বটগাছটায় এতটাই বড় হোক, এই বটবৃক্ষের নিচে অনেক বিধর্মী বা বেনামাজিরা এসে আশ্রয় নিবে, এবং তারাও একটা সময় নামাজি আর ধর্মগ্রহণ করবে। আর আমার এই বটবৃক্ষটা আমি রোপণ করতে চাই আমার একজন শিষ্যের মাধ্যমে। আমি তোমাদের একজনকে, ওই ফাতেমাকে বিয়ে করাতে চাচ্ছি, যে তোমাদের মাঝে একজন তোমরা ফাতেমাকে বিয়ে করবা, এবং বিয়ে করে তোমরা এই গ্রামের থেকে যাবা, ফাতেমার সঙ্গে এই গ্রামেই থাকবা, তুমি নামাজ পড়বা বা তোমরা নামাজ পড়বা, এরপরে এই ফাতেমাও নামাজ পড়বে, ফাতেমার নারীদেরকে ইসলামের পথে ডাকবে, আর আমি যাকে রেখে যাব সে মানুষদেরকে ইসলামের পথে ডাকবে। আমরা যে মসজিদে দীর্ঘদিন ধরে জামাতের কাজ করেছিলাম, তোমরা কি দেখেছো এই মসজিদে কোনো ইমাম নাই? আমরা বললাম হ্যাঁ। তিনি বলে যে ফাতেমাকে বিয়ে করবে, সে এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করবে বিনা বেতনে, সারাদিন মাঠে কাজ করবে, পরিশ্রম করবে, এবং ওয়াক্তে এসে মসজিদে নামাজ পড়াবে। এটাই হবে তার কাজ। আমি যতটুকু জেনেছি, ফাতেমার বাবার মোটামুটি একটু হলেও জমিজমা আছে, সেই জমিজমাগুলোতে চাষাবাদ করবে, পরিশ্রম করবে, এবং সেই টাকা দিয়েই সে তার জীবিকা অর্জন করবে। তার পাশাপাশি এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করবে। তোমাদের মাঝে কে আছে ফাতেমাকে বিয়ে করার জন্য বলো? সবাই তখন মোটামুটি মাথা নিচু করে বসে থাকে, কেউ কোনো কথা বলে না। সবার মনে মনে একটাই প্রশ্ন, জেনে শুনে একটা অন্ধ মেয়েকে বিয়ে করব, এবং এই অজপাড়াগায়ে থেকে যাব, সকাল থেকে রাত অবধি মাঠে পরিশ্রম করব, আবার এসে মসজিদে ইমামের দায়িত্ব পালন করব, এতে আর লাভটা কি? এতে তো কোনো লাভ নাই। তো সবাই তখন চুপ হয়ে আসে, কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপে জায়গায়। বাট তারই মাঝে আমার ভিতরে কেমন জানি একটা মনুষ্যত্ব জেগে বসলো। মানে আমার কাছে কেন জানি মনে হলো যে না, সবাই যদি চুপ করেও থাকে, আমি এখানে চুপ করে থাকবো না। আমি যদি সত্যি এই হুজুরের কথা মতো ফাতেমাকে বিয়ে করি, তাহলে হয়তো আমার জীবনের একটা কঠিন পরিবর্তন ঘটতে পারে। আমি সারাদিন মাঠে পরিশ্রম করব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ আমি গ্রামবাসীকে নিয়ে মসজিদে আদায় করব, এবং এই বিশ্বাসটা তখন আমার মনে আসছে যে আমি একটা সময় এই পুরো গ্রামের মানচিত্র পাল্টে দেব। এই চিন্তা ভাবনা করেই আমি তখন হাত উঠালাম, এবং হাত উঠানোর পরে হুজুর আমাকে বুকে জড়িয়ে ধরলেন। ধরে আমাকে বলতেছে যে সুমন, আমার একটা বিশ্বাস ছিল যে আমার এতগুলো শিষ্যের মাঝে যদিও কেউ হাত না উঠায়, আমার কথা না শোনে, তুমি আমাকে নিরাশ করবা না। আমি আসলে তোমার মুখের দিকে তাকিয়েছিলাম যে তুমি দাঁড়াবা। উনি আমাকে বললো, তোমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তুমি এখনো বিয়ে করোনি, আর ফাতেমাকে তুমি দেখোনি। ফাতেমাকে আমি যতটুকু তার বাবা মায়ের মুখে শুনেছিলাম, আমি জেনেছি যে ফাতেমা দেখতে অনেক সুন্দর। আমারও দৃঢ় বিশ্বাস যে এমন একজন দিনদার নারী, সে নুরানি চেহারাই হবে। তুমি তাকে বিয়ে করবো। আমি ফাতেমার বাবা মায়ের সঙ্গে আগামী দিন সকালবেলা কথা বলবো।
এইটা বলে আমাদের ওই মিটিং সমাপ্ত হলো, আমরা সবাই ঘুমোতে চলে গেলাম। তো সবাই ঘুমিয়ে আছে। সকালবেলা উঠে আমরা তাহাজ্জুদ আদায় করলাম, করে ফজর আদায় করলাম। ফজরের পরে আমার হুজুর আমাকে নিয়ে ওই ফাতেমার বাড়িতে রওনা দিলেন। সেই মুহূর্তে ফাতেমাদের বাড়ির সামনেই একটা কৃষি জমিতে ফাতেমার বাবা কাজ করছে। হুজুর ফাতেমার বাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে মহোদয়, এমন এমন ঘটনা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই শিষ্য মোহাম্মদ সুমন হাওলাদারের সঙ্গে আমি আপনার মেয়ের বিবাহ দেব, যে বিষয়ে আমি আপনার সঙ্গে গতকালকে কথা বলে গিয়েছিলাম। ফাতেমার বাবাও এক বাক্যে রাজি হয়ে গেলেন এবং বললেন, আপনি যদি আমার মেয়েটাকে যে কোনো কারো হাতেই তুলে দেন, আমি নিশ্চিন্তে নীরবে চোখ বন্ধ করে আপনাকে সম্মতি দেব, কারণ আমি জানি আপনার মেয়ে, আমার মেয়ে আর আপনার মেয়ে একই, আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। হুজুর তখন আমার দিকে তাকিয়ে বললেন, সুমন শুনেছ তো কি বলেছে? আমি বলি, জি হুজুর শুনেছি। ওই দিন দুপুরবেলায় শুরু হলো ফাতেমার সঙ্গে আমার বিয়ের আয়োজন। সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে এবং গ্রামীণ এক মিষ্টি আয়োজনের মাধ্যমেই আমার সঙ্গে ফাতেমার বিবাহ সম্পূর্ণ হয়। ফাতেমার বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে সেখানেই ফাতেমার বাবা আমার হুজুরকে বললেন যে হুজুর, আপনাদের কাছে আমার একটা আর্জি বা একটা দাবি, আপনারা সবাই অন্তত আজকে রাতে আমাদের বাড়িতে থাকবেন। তো এটা বলার পরে আমাদের যারা দিনী ভাইরা ছিলেন, আমরা সবাই ফাতেমার বাড়িতে তখন আশ্রয় নিলাম। সে রাতে আমরা সেই এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ গণ্যমান্য যারা ব্যক্তি আছে, আমরা সবার সঙ্গে কথা বললাম। আমাদের হুজুর সবাইকে বললেন যেন তারা আমাকে ঢেকে রাখে। তো এই কথা বলার পরে সারাটা রাত আমরা ওখানে কাটাইলাম। আমি ফাতেমার সঙ্গে ছিলাম। সে রাতে আমার বাসর হয় এবং এর পরের দিন আমার দিনী ভাইরা তাদের দিনের কাজে বেরিয়ে যায়। আমি তখন ফাতেমার সঙ্গে থাকতে শুরু করি। সত্যি কথা বলতে ওই গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষ আমাকে অনেকটা সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, যা ঠিক বলার মতো না। আমি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠতাম, উঠে ফাতেমার বাবার সঙ্গে মাঠে কাজে চলে যেতাম। ফাতেমার বাবার সঙ্গে মাঠে কাজ করতাম এবং কাজবাজ শেষ করে আমি দুপুরবেলা গাও গোসল ধুয়ে আমি তখন মসজিদে গিয়ে আজান দিতাম। আজান সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীর সবাই তখন আসতো একসঙ্গে এবং সবাই সালাত আদায় করতো, নামাজ পড়তো এবং একইভাবে আমিও সবার সঙ্গে নামাজ পড়ে আবারও মাঠের কাজে চলে যেতাম, আবারও মাঠে কাজ করতাম। এভাবে একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতেছে। গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে খুব খুব বেশি ভালোবাসতো। সবার সঙ্গে আমার বেশ ভালো উঠা বসা ছিল। আমি এমন একটা জীবনে চলে আসছি যে জীবনটা আমার সত্যিই স্বপ্ন ছিল। আজকের এই সমাজে অভাব, অনটন, ঝগড়াঝাটি, মারামারি, কত ধরনের লোভ লালসা আছে, কিন্তু আমার এই জীবনটার মাঝে তেমন কোনো ঝামেলাই ছিল না। সকালে ঘুম থেকে উঠলে মনের ভিতরে এক কঠিন প্রশান্তি আমি অনুভব করতাম, যে শান্তিটা মনে হয় যেন জান্নাতে শান্তি ছিল। আমি ঘুম থেকে উঠে আপন মনে অজু করে আজান দিয়ে সবার সঙ্গে নামাজ আদায় করতাম। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার বউয়ের হাতে খাবার খেয়ে আমি কাজে নেমে যেতাম। আমার বউ যদিও চোখে দেখতে পেত না, তবে আমার শ্বশুর শাশুড়ি তারা বেশ ভালো ছিল। তারা আমাকে খুব বেশি মূল্যায়ন করতো এবং আমার 2জন ছোট শালাও ছিল, তারাও আমাকে খুব বেশি মানত। এভাবে একটা সময় ফাতেমা গর্ভবতী হয়। ফাতেমা গর্ভবতী হওয়াতে আমি বেশ খুশি হই। যেদিন ফাতেমার গর্ভবতীর খবরটা আমি পেলাম, তার 2 দিন পরেই হঠাৎ করে আমার বড় ভাই আসছে আমাদের এই এলাকাতে, আমি যে এলাকাতে আছি সেখানে। তো বড় ভাইকে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। আমার বড় ভাইয়ের আসলে জানার কথা না আমি কোথায় আছি। আমাদের গ্রামের 2-1জন লোকের সঙ্গে আমার গোপনে গোপনে যোগাযোগ হতো চিঠিপত্রের মাধ্যমে, কিন্তু বাকিরা কেউ জানতো না যে আমি এখানে আছি। আমার বড় ভাইকে দেখে একদিন দুপুরবেলা আমার মসজিদে দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম। বড় ভাই আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। যদিও আমার বড় ভাই আমাদের সেই এলাকাতে মাদক কারবারি ছিল। প্রথম অবস্থায় ভাই আমাকে চিনতে পারতেছিল না, আমার দিকে তাকিয়ে বলতেছে, আমি তোর চিনতে পারতেছি না। তো আমার কীভাবে যেন উনি ঠিকানা পায় তা জানি না, এবং এসে আমার সঙ্গে বেশ ভালো করেই কথাবার্তা বলে। আমাকে বলতেছে, চল বাড়ি চল, মায়ের শরীর ভালো না, মা তোরে বাড়ি নিয়ে যেতে বলছে। আমি বললাম যে না, আমি তো বাড়ি যাব না, তুমি জানো না যে আমার কী কী ঘটনা। আমার ভাই বলল, তোর যত ঘটনা আছে সব ঘটনা আমরা মাটি দিয়ে ফেলেছি, এত বছরে আর তোর কোনো ঘটনা নাই। আর আমাদের তো চেয়ারম্যান ইলেকশন হয়েছে, নতুন যে চেয়ারম্যান আসছে কালু চেয়ারম্যান আমাদের সাথে সম্পর্ক বেশ ভালো। আমরা ওনারে তোর বিষয়ে সব কিছু বলছি। বলার পরে তিনি থানাতে কথাবার্তা বলে এটা সম্পূর্ণ সমাধা করে দিয়েছে। তোর এখন আর কোনো রিস্ক নেই, তুই বাড়িতে চল। আমি ভাইয়ারে বলতেছি যে না ভাইয়া, আমি আসলে যাব না, আমি যেখানে আছি সেখানেই আছি, আমি বেশ ভালো আছি, আমি মসজিদে ইমামতি করি, আমি একটা বিয়ে করছি, আমি বেশ ভালো আছি। ভাই আমারে বলতেছে, তুই বিয়ে করছিস ভালো কথা, চল তোর বউ নিয়ে তুই বাড়ি যাবি। তা আমি আসলে আমাদের গ্রামটা তো ভালো না, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষরাই মাদকের সাথে জড়িত বা নেশার সাথে জড়িত। এরকম একটা খারাপ গ্রামে আমি ফাতেমার মতো একটা ভালো মেয়েকে নিতে চাচ্ছিলাম না। আমি চিন্তা করছি যে না, আমি ফাতেমাকে ওখানে নিব না,
আমি যদি যেতে হয় তাহলে আমার গ্রামে আমি একাই ফিরব, কয়েকদিন থেকে আমি আবারও চলে আসব। এই কথা আমি তখন আমার শ্বশুরকে জানালাম যে এই ঘটনা আমার বড় ভাই আসছে, আমার মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না, আমাকে বাড়ি যেতে বলতেছে। আমার শ্বশুর তখন বললো এটা তো ভালো কথাই, তা তুমি যাও, বাড়িতে গিয়ে তোমার মাকে দেখে আসো, ফাতেমাকে নিয়ে যাবা। আমি বললাম না, এখন হঠাৎ করে ফাতেমাকে নিব না, ফাতেমাকে নিলেও আরও কিছুদিন পরে নিয়ে যাব। আমার শ্বশুর আমাকে বললো যে ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমরা ফাতেমার খোঁজ খবর নিব, আমরা দেখভাল করবো এবং তুমি ফিরে এসো। আমার শ্বশুর আমাকে হাতে কয়েকটা টাকাও দিয়ে দেয় এবং শ্বশুরের সঙ্গে কথাবার্তা শেষ করে আমার ভাইকে নিয়ে আমি তখন রওনা দিলাম বাড়ির পথে। ভাই আর আমি বাসে বসে আছি। ভাই আমার দিকে বারবার তাকিয়ে মুচকে মুচকে হাসতেছে। আমার গায়ে তখনও পাঞ্জাবি, আমার মুখে দাড়ি আর মাথায় টুপি। ভাইয়ারে বললাম যে ভাইয়া, আপনি আমার দিকে তাকে এমনভাবে হাসেন কেন? আমার তো লজ্জা লাগে। ভাইয়া বলে, তোরে দিকেও তো আমার লজ্জা লাগে। আমি বললাম কেন? উনি বলল, আমার দিকে বিশ্বাসই হচ্ছে না যে তুই সুমন হাওলাদার, আমার কাছে মনে হচ্ছে আমি কোনো মাওলানার সঙ্গে বসে আছি। আমি বললাম, এটা কি আমার জন্য সম্মানজনক নয় যে আমি একজন মাদক ব্যবসায়ী সুমন হাওলাদার থেকে একজন মাওলানা হয়ে গেছি? আমার ভাই বলে, তা বেশ ভালো, কিন্তু এটা মানতে তো আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন বাড়িতে চলে যাই এবং বাড়িতে আসার পরে ভাই আমাকে যেটা জানালো যে মায়ের অবস্থা ভালো না, আসলেই ঠিক। বাড়িতে গিয়ে দেখি যে আমার মায়ের অবস্থা বেশ খারাপ। তো আমি যেদিন বাড়িতে যাই, 2 দিন বাড়িতে ছিলাম। তো আমার নামে যে মামলা টামলা বা যে ঝামেলাগুলো ছিল, এগুলো প্রায় সবই সমাপ্তি হয়ে গেছে। এখন আর তেমন কিছুই নেই, আমরা বেশ ভালোই আছি। বাড়িতে আসার পরে আমার মা তখন আমারে বলতেছে যে আমি 2 দিন হয়েছে, আমার ভাই আবার বলছে যে আমি ওখানে বিয়ে শাদী করছি। মা তখন আমারে বলতেছে, তুই নাকি বিয়ে করছিস? আমি বললাম, হ্যাঁ মা, এমন একটা অন্ধ মেয়েরই বিয়ে করছে। মানে পুরো বিস্তারিত আর বলি নাই, কীভাবে বিয়ে করছে বা কীভাবে কী হয়েছে এই সব কিছু বলি নাই, শুধু বলছি একটা অন্ধ মেয়েরই বিয়ে করছি। আর মাও যেটা বুঝে গেছে যে আমি মোটামুটি একটা সুরুত ধরেছি, একটা ভালো মানুষের সুরুত ধরেছি, যাতে আমাকে পুলিশে ধরতে না পারে, আমার কোনো ক্ষতি না করতে পারে। এই জন্য ভালো একটা সুরুতে এসে আমি একটা বিয়ে শাদী করেছি, বা মানে আপনার ছদ্মবেশে ছিলাম। তো এখন আসার পরে মা আমারে বলতেছে, যা হয়েছে যেটা হয়েছে সব কিছু ভুলে যা, অতীত সব কিছু ভুলে তুই তোর আগের কারবারে আবারও ফিরে যা। মানে আমার জন্মদাতা মাই আমাকে এই কথা বলতেছে। আমি তখন বললাম যে মা, তুমি এটা কি বলো? আমি তো আর এই কারবারই করবো না, আমি তো এটা ছেড়ে দিয়েছি। মা বলে, তোর বাপদাদার ব্যবসা তুই ছাড়লে হবে? এই গ্রামের মাটির সঙ্গে তা জড়িত আছে, তুই চাইলেই তো তা ছাড়তে পারবি না। আমি তখন বললাম যে মা, প্রয়োজনে আমি গ্রাম ছেড়ে দিব, আমি তো গ্রাম ছেড়ে দিয়েছি, তুমি অসুস্থ শুনে ফিরে এসেছি, আমি এই গ্রামেও থাকবো না, আর এই গ্রামের ওই চোরা কারবারি ব্যবসার সঙ্গে আমি জড়িত থাকবো না। মা, এসব কথা আমারে বলে লাভ নাই। আমার মা তখন আমারে বলতেছে, তুই কি বললিস? তুই কি গ্রাম ছেড়ে আবারও চলে যাবে? আমি বললাম, হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমি আমার বউয়ের কাছে চলে যাব। মা তখন আমারে বলে, তোর বউকে তুই এই গ্রামে নিয়ে আয়। আমি বললাম যে না, আমি আমার বউকে এই গ্রামে আনবো না, কারণ এই গ্রামের মানুষ ভালো না, আমার বউ যদি এই গ্রামে আসে আমার বউ খারাপ হয়ে যাবে। শুরু হয়ে গেল মায়ের সঙ্গে আমার এক দ্বিধাদ্বন্দ্ব। মা আমাকে বলতেছে, এমন কোন নবাব যাদেরই বিয়ে করলি, যারে বিয়ে করার পরে পুরো গ্রামবাসীকে ভুলে গেলি, বাবা মাকে ভুলে গেলি, নিজের গ্রামকে খারাপ বলতেছিস, বাপ মারে খারাপ বলতেছিস, এই মেয়ে তো ভালো না, এই মেয়ে তো তোরা কালো জাদু করছে। আমি আমার মায়ের বললাম, আমি যারে বিয়ে করছি সে একজন প্রায় কোরআনে হাফেজ, তুমি আমার কি বলতেছো সে আমারে কালো জাদু করবে? না, আমার মায়ের কথা হচ্ছে আমার মা আর আমাকে ফাতেমার কাছে যেতে দিবে না। যতভাবেই মায়ের কাছ থেকে ছুটার জন্য চেষ্টা করতেছি, মা এইভাবে ওভাবে এভাবে ওভাবে বিভিন্নভাবে আমাকে আটকায় রাখে। আর আমার তো বড় অনেকগুলো ভাই আছে, আমার বড় ভাইদেরকে বলে যে ওরে বাড়ি থেকে বেরোতে দিস না। সে সময় তো ভাই আসলে মোবাইল ফোন বা ইন্টারনেট এই সময়ের জামানা ছিল না। আমরা তো বেশিরভাগই হচ্ছে চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান কথাবার্তা পাঠাইতে করতাম। তো দেখা যায় ফাতেমার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হচ্ছে না। বাবা মা আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, ঘরের ভিতর আটকায় রাখছে। আমি একটা অন্যরকম জীবনে তখন চলে গেলাম। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ফাতেমার জন্য বেশ কষ্ট হচ্ছে, কিন্তু আমি কোনোভাবে বাড়ি থেকে বেরোতে পারতেছি না। আমার যে আপন ভাইয়েরা আছে তারাই আমাকে মাদক সেবন করার জন্য তখন বলতেছে যে তুই একটু এটা খা, তোর ভালো লাগবে এবং ভিতর থেকে তোর পুরনো কষ্টগুলো মুছে যাবে, তুই অতীত ভুলে যা। এরকম করে করে আমার সঙ্গে যারা আমার গ্রামের খারাপ ছেলে ফেলেছিল ওরাও মিশতে শুরু করে। তা আমি যেহেতু মাদক খোর ছিলাম জন্ম থেকেই, হিসাব করতে গেলে আমি সেই মানুষটা তখন আবার যখন আমার গ্রামে এসে মাদক সেবন শুরু করি, আমি আস্তে আস্তে করে আমার অতীত সব ভুলে যেতে থাকি। আমার অতীতের তেমন কোনো স্মৃতি আমি মনে রাখি না এবং প্রায় অনেকগুলো মাস হয়ে গেল আমি এই মাদকের সঙ্গে জড়িত হয়ে যাই এবং পুনরায় আবারও ওই বর্ডারে চোরা কারবারি কাজ শুরু করি।
আমি ফাতেমার কোনো খবর গেলাম না, ওখানে গেলাম না। প্রায় দীর্ঘ 4 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে একদিন ফাতেমার বাবা সহ সেই গ্রামের একজন লোক হঠাৎ করে আমাদের বাড়িতে আসছে। যদিও ফাতেমার সঙ্গে আমার যে কাগজপত্র হয়েছে সেখানে আমার বাড়ির ঠিকানা ছিল, কিন্তু প্রায় এই 3-4টা মাস তারা আমার কাছে আসে নাই। অনেক চিঠি আমাকে পাঠিয়েছিল, কিন্তু সেই চিঠির কোনো উত্তর আমি দেই নাই। এই 3-4 মাস পরে ফাতেমার সঙ্গে ফাতেমার বাবার সঙ্গে আর একটা লোক সহ আমাদের বাড়িতে আসে। আসার পরে আমাকে তখন খবর দেওয়া হয়, আমি তখন বর্ডারে থাকি। বর্ডার থেকে আসার পরে আমার শ্বশুর আমাকে দেখে চোখের পানি ছেড়ে দিল, উনি কান্না করে ফেলছে। উনি আমাকে চিনতে পারে না। আমার মুখে যে কালো কোচকোচা দাড়ি ছিল যা বুক পর্যন্ত পড়তো, সেই দাড়িগুলো আমি চেঁচে ফেলি, মাথার চুলগুলো ছোট করে ফেলি এবং পোশাক আশাকে আমি এক অন্যরকম পরিবর্তন করে ফেলি। উনি আমাকে দেখে আসলে চিনতেই পারতেছিল না যে আমি সেই সুমন হলাদার। উনি আমাকে বলতেছে, তুমি কি সেই ব্যক্তি যার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম? আমি বললাম হ্যাঁ। উনি বলে, তোমার গ্রামে এসে যেটুকু জানতে পেরেছি তোমার গ্রামের বেশিরভাগ মানুষটাই এই মাদকের সঙ্গে জড়িত এবং তুমিও একজন মাদক শিষ্যই ছিলা। আমি বললাম হ্যাঁ, আমিও সেটাই ছিলাম, তবে একটা মার্ডার মামলায় ফেঁসে যাই, যার কারণে আমি এলাকা ছেড়ে চলে যাই। উনি বলে, তার মানে কি আমার এলাকাতে তুমি ছদ্মবেশে ছিলা? আমি বললাম হ্যাঁ, আপনার এলাকাতে আমি ছদ্মবেশেই ছিলাম। উনি তখন বলে, তার মানে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে দেখেন, আমি তো ওই জীবনে ছিলাম বা ওই জীবন থেকে চলে আসছি, আমি আর সেই জীবনে যেতে চাই না। আমি আপনার মেয়ের কোনো কিছু করতে চাই না, আপনার মেয়েকে আপনার অন্যত্র বিয়ে দিয়ে দেন। উনি বলে, তুমি যে এখানে আসার আগে আমার মেয়ে গর্ভবতী ছিল, তাকে তোমার মনে আছে? আমি বললাম হ্যাঁ, তা তো ঠিক মনে আছে, কিন্তু কি হয়েছে এখন? উনি বলে, আমি আসার সঙ্গে সঙ্গে তুমি তো আমাকে এইটা জিজ্ঞেস করার কথা, কিন্তু এটা জিজ্ঞেস না করে তুমি আমাকে কি জিজ্ঞেস করতেছো? আমি তখন একটু রাগ করেই বলে বসলাম যে আপনি আমার সাথে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না, আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা একেবারেই পছন্দ না। আপনি বলেন যে আপনার মেয়ের ঘরে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তিনি একটা মৃদু হাসি দিয়ে মাথাটা নিচু করে বললেন, তোমার একটা কন্যা সন্তান হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমার কন্যা সন্তানটা হওয়ার সময় মৃত্যুবরণ করে। যদিও সে জন্ম হবার পরে কয়েক মিনিটের মতো জীবিত ছিল, এরপর হঠাৎ মারা যায়। আমি বললাম ও আচ্ছা। তো বলে, আমরা তো তোমার কাছে যোগাযোগ করতে পারি না, আমরা ওকে দাফন করে ফেলেছি, তো তোমাকে এখন নিয়ে যেতে আসছি, তুমি চলো। আমি তখন বললাম যে না, আমি আর সে জীবনে যেতে চাই না, আমি যে জীবন থেকে চলে আসছি আমি সে জীবনে যেতে চাই না। তো ওনার সঙ্গে যেই লোকটা ছিলেন সে সম্ভবত সেই এলাকার অনেক পাওয়ারফুল একটা লোক। তিনি বলতেছে যে তুমি কি বলতে চাও? তুমি আমাদের মেয়ের জীবন নষ্ট করে তুমি ছদ্মবেশে ওখানে গিয়ে বিয়ে শাদী করলা, আমাদের মেয়ের জীবন নষ্ট করলা, এখন আবার এসে তুমি মাদক কারবারের সঙ্গে জড়িত হয়ে গেলা, তার মানে তুমি কি ভাবো আমরা তোমাকে ছেড়ে দিব? আমি বললাম, ছেড়ে দিবেন না কি করবেন এটা আমি জানি না, তবে আমি আর কখনোই সেই গ্রামে যেতে চাই না এবং ফাতেমার সাথে আমি আর কোনো যোগাযোগ রাখতে চাই না। লোকটার সঙ্গে তখন আমার বেশ তর্কাতর্কি হয়ে গেল। তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেন এবং আমিও মোটামুটি এই লোকটার সঙ্গে খারাপ ব্যবহারই করলাম। দুজনে অনেক ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হওয়ার একটা পর্যায়ে লোকটা বললেন যে ঠিক আছে, আমিও দেখবো যে তুমি কীভাবে এলাকাতে এই কারবার করো, আমাদের ফাতেমার জীবন নষ্ট করে। এটা বলার পরে তিনি তখন তার গ্রামে চলে গেল, আমি আমাদের গ্রামে আসলাম। এবং দেখেন, আমার নামে আগেই একটা মামলা ছিল, যদিও সেই মামলাটা বেশ কষ্টের পরে ধামাচাপা দেওয়া হলো। এর উপরে আমার নামে আবারও নারী নির্যাতনের আরেকটা মামলা করে দেওয়া হলো, অপহরণ, নারী নির্যাতন সহ অনেকগুলো করে ওই ফাতেমার বাবার সঙ্গে থাকা লোকটা তখন মামলা করে দিল। এই মামলায় কিছু ঘুরতে গিয়ে আবারও বেরিয়ে আসলো সেই সাপ, যেই সাপের ভয়ে আমি এই গ্রাম ছেড়েছিলাম। আবারও আমার উপরে শুরু হলো দাঙ্গা হাঙ্গা, যায় ঝামেলা, পুলিশ আসে, আমাকে খোঁজাখুঁজি করে, আবারও সেই পুরনো পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। আয় হায়, এখন কি করব? বাঁচার তো আর কোনো উপায় নাই। আমার আব্বা আম্মা খারাপ ব্যবহার করতেছে আমার সঙ্গে, তুই বিয়ে করলি কেন? সেখানে গেলে ভালো কথা গোপনে থাকতি, তুই এটা করতে তাহলে তো সমস্যা ছিল না, বিয়েটা কেন করলি? বিয়ে করে তো কাজটা ভালো করিস নাই, এবং কাবিনও করলি, এতগুলো টাকা কাবিন দিলি কেন? এইভাবে আব্বার সঙ্গে ঝগড়াঝাটি, মায়ের সঙ্গে ঝগড়াঝাটি, একটা পর্যায়ে মা বাবারে বলতেছে সুমনের সঙ্গে গালো মন্দ করে বা সুমনের সঙ্গে খারাপ ব্যবহার করে তো আর লাভ নাই, যা হবার তা তো হয়ে গেছে। এখন দেখেন যে কোনো না কোনোভাবে এই মেয়েটারে বাড়িতে নিয়ে আসা যায় কিনা। মেয়েটারে বাড়িতে নিয়ে আসেন তাহলেই হয়। আমার আব্বা বলে, এই মেয়েরে বাড়িতে আনবো কীভাবে? মেয়ে তো অন্ধ। আমি বললাম, আব্বা ও তো মোটামুটি দেখতে পায়। আমার আব্বা বলে, না এই মেয়েকে আনবো না। এই দিয়া ধরেন ফাতেমার বাবার মামলা, এবং আমি খুব ঝামেলায় কোনোভাবেই এলাকাতে ঢুকতে পারি না, বাড়িতে আসতে পারি না, রাতের বেলায় জঙ্গলে গিয়ে ঘুমাইতে হয়, দিনের বেলায় আসি তাও ভয়ে থাকি, বর্ডারে যাই, বর্ডারে একটা ঝামেলা থাকে, যেহেতু অন্য থানার মামলা এই থানায় স্পেশালি আসতেছে। তো এরকম করতে করতে আমার আব্বা একটা সময় সিদ্ধান্ত নিল যে না, ফাতেমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। যেহেতু ফাতেমাকে নিয়ে আসলে তো আর কোনো ঝামেলা নাই, ফাতেমাকে ওইখানে রাখছি বলেই তো এই মামলা হামলা, এই ঝামেলা। ফাতেমা যখন আমার বাড়িতে চলে আসবে তাহলে তো আমার আর এসব কোনো কিছুই থাকবে না। আব্বু তখন ফুললি সিদ্ধান্ত নিল যে ফাতেমাকে নিয়ে আসবে। মায়ের সঙ্গে আলোচনা করলো, ভাইদের সঙ্গে আলোচনা করলো, আমার বড় ভাইয়েরও তখন প্রায় সবাই বিয়ে করে ফেলে।
তো এরপরে সবার সঙ্গে কথাবার্তা বলে দেন ফাতেমাকে তখন আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি। কোনো অনুষ্ঠান কিচ্ছু না, আমার আব্বা আম্মা যায় গাড়ি দিয়ে, আমি সহ যাই, গিয়ে আমরা ফাতেমাকে বউ সাজিয়ে নিয়ে আসি। এরই মাঝে ফাতেমার বাবা আমাদের নামে যে মামলাগুলো দিয়েছিল ওই সম্পূর্ণ মামলাগুলো নিষ্পত্তি করে ফেলি। ফাতেমাকে বাড়িতে আনার পরে মনে হলো যেন অন্যরকম একটা অবস্থা। ও নামাজ পড়ে, ও দিনের পথে চলে, ও ভালো কাজ করে, এগুলো কারো কাছে ভালো লাগে না। আমার আম্মা ওরে বিভিন্ন ধরনের কাজ করতে বলে যেগুলো আসলে আপনার কাছে বলতেও খারাপ লাগে, সেই কাজগুলো ফাতেমা করে না। ধর্মবিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ ফাতেমা করে না। ফাতেমা সকালে উঠে কোরআন পড়ে, নামাজ কালাম পড়ে এবং ভালো পথে চলে। এটা আমার আম্মা বা আব্বার কাছে পছন্দনীয় না। তারা আমার আব্বা আম্মা বলে এরকমভাবে চলে না, ওরকমভাবে চলো। কোনোভাবে ফাতেমার সঙ্গে আমার বাবা মা অ্যাডজাস্ট হচ্ছিল না। এই নিয়ে শুরু হলো একটা ভিন্ন রকম প্রতিক্রিয়া। দেখা যায় যখনই ঘরে আসি তখনই ফাতেমা বিচার দেয়, তোমার আব্বা এটা বলছে, তোমার আম্মা এটা বলছে, তারা এটা করছে, ওইটা করছে। আর দিনের বেলায় আমার আব্বা আম্মা আমার গালাগালি করে, কোত্থেকে নবাবজাদের ধরে নিয়ে আসলি, কোত্থেকে তুই এত ভালো মেয়েরই নিয়ে আসলি, আমরা তো এত ভালো মেয়ে চাই না, আমাদের তো এমন নবাবজাদির দরকার নাই, তুই এটা কেন করলি, কী কারণে করলি। একদিকে আব্বা আম্মা খারাপ ব্যবহার করে, ভাই বোনেরা খারাপ ব্যবহার করে, আরেকদিকে রাতের বেলায় ঘুমাতে গেলে ফাতেমা আমার সঙ্গে দুর্ব্যবহার করে, বা দুর্ব্যবহার বলতে ঠিক না, আমাকে শুধু অভিযোগ করে। একটা পর্যায়ে আমি খুব রেগে গেলাম, অত্যন্ত বিরক্ত হয়ে গেলাম। কোনোভাবে আমি আর ফাতেমার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারতেছিলাম না। ফাতেমাকে ছেড়ে দিলেও তার কাবিনের টাকা পরিশোধ করতে পারবো না, এবং তার গ্রামের মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আইন আদালত সম্বন্ধে অনেক ভালো জানে এবং উপরে মহলে তাদের বেশ ভালো হাত আছে। তাদের ওই লিঙ্ক আপের কারণে আমি ফাতেমাকে ছেড়ে দিয়েও শান্তি পাবো না। সেখানকার মানুষরা আমার জীবন অতিষ্ঠ করে ফেলবে। আর বর্তমান সময়ে আমার হাতে এতটা টাকাও নাই যে সেই টাকাগুলো দিয়ে ফাতেমার সঙ্গে আমি দেনাপানা ছুটে ফেলবো। আমি তখন কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। এমন একটা পর্যায়ে একদিন ফাতেমার সঙ্গে আমার মায়ের বেশ ঝগড়া হয়ে গেল। ঝগড়ার একটা পর্যায়ে ফাতেমার গায়ে আমার মা হাত তুললো। যেহেতু অন্ধ, ওরে মারছে, তো মারার পরে ফাতেমা জানি কীভাবে এই খবর তার বাবার কাছে দিয়ে দেয়। কয়েকদিন পরে তার বাবা আমাদের এখানে আসার পর আমাদের এলাকার যে কালু চেয়ারম্যান তারা ডাইকে বিভিন্ন লোকজনদেরকে নিয়ে আমার মাকে খুব হুমকি ধুমকি দেয়, যায় ঝামেলা করে। একটা পর্যায়ে মা আর বাবা বেশ রেগেছে আমার উপরে। রেগে গিয়ে বলে, তুই এই বউ নিয়ে আর আমাদের বাড়িতে থাকতে পারবি না, তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা আম্মা তখন একই কথা বলতেছে, তুই বাড়িতে থাকবি না। তখন কিন্তু ভাই আমি মাদক ছাড়া একটা সেকেন্ডও পাচ্ছি না, মাদক ছাড়া থাকতেই পারি না। মাদকের সঙ্গে এমনভাবে আমি তখন জড়িয়ে পড়ি। চিন্তা করতেছিলাম এই মুহূর্তে আমি ফাতেমাকে নিয়ে কোথায় যাব, কি করব। আব্বা আম্মার একই কথা যে ফাতেমাকে নিয়ে বাড়িতে থাকা যাবে না। যেহেতু আমি কি বিয়ে করছি, ভুল আমি করছি, ভুলের মাসুল আমাকেই দিতে হবে, ওকে নিয়ে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এবার আমি ফাতেমাকে নিয়ে তখন এই প্রথম চট্টগ্রাম শহরে চলে যাই। চট্টগ্রামে যাই, আমারই এক মাদক ব্যবসায়িক এক ভাই আছে, ওনার সঙ্গে লিঙ্ক আপ আছে, উনি আমাদের এখান থেকে মাদক নিয়ে যায়, ওনার সঙ্গে সম্পর্ক। ওনার বাসায় গিয়ে উঠি। ওনার বাসায় ওঠার পরে ওনার বাসায় তখন আমি থাকতেছি। ওনারে আমি তখন আমার এই বিস্তারিত ঘটনাগুলো বলতেছি, ভাইরে আমি তো ঝামেলায় পড়ে গেছি, আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, এখন আমি কি করব না করব কোনো কিছু বুঝতে পারতেছি না, এই বিপদে পড়ছে। উনি তখন আমাকে বলতেছে, বিপদটা তো আর ছোটোখাটো কোনো বিপদ না, এটা তো বেশ বড় একটা বিপদ। তো ঠিক আছে, দেখা যাক কি, আমার বাসায় থাকো। ওনার বাসায় কয়েকদিন ধরে থাকতেছি, তাতেও ফাতেমার অভিযোগের শেষ নাই। ওই বাসার মধ্যেও তারা তার স্বামী স্ত্রী দুজনেই মাদক সেবন করে বা সিগারেট খায়। এটা ফাতেমার পছন্দ না। ফাতেমা আমাকে বারবার একটা কথা বলে যে, তুমি রিক্সা চালাও, তুমি দিনই কাজ করো, এতে আমার কোনো সমস্যা নেই, তুমি রিক্সা চালাও অথবা মজুরি করো, এটা করে তুমি আমাকে 3 বেলা 1 বেলা খেতে দাও, তাও তুমি ভালো পথে আসো। আমিও যে এভাবে মাদক সেবন করি, এটাও ফাতেমার বেশ অপছন্দ। ও আমাকে বারবার বলে এটা থেকে ফিরে আসার জন্য, কিন্তু আমি এটা থেকেও ফিরে আসি না। এক কথায় বলতে গেলে আমি ফাতেমাকে কোনো জায়গায় কোনো মূল্যায়নে করি না। সেখানে যাওয়ার পরও প্রতি রাতে ফাতেমার সঙ্গে আমার রাতের বেলায় ঝগড়া হতো। ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো বারবার আমার হয়ে যাচ্ছে। এমন করতে করতে আমি যে ভাইয়ের কাছে যাই, তার নাম হচ্ছে রেজাউল ভাই, উনি বাড়ি চিটাগংয়ে। রেজাউল ভাই তখন আমাকে একটা বুদ্ধি দেয়। বুদ্ধি দিয়ে বলে যে, সুমন, তোমার একটা ভালো বুদ্ধি দিতে পারি, যদি বুদ্ধিটা তুমি কাজে লাগাতে পারো, তোমার সাপও মরবে, লাঠিও বাঁচবে, তোমার জীবন পাল্টে যাবে। আমি তখন বললাম যে, ভাই বুদ্ধিটা কি? উনি তখন আমারে বলতেছে যে, তুমি ফাতেমাকে বিক্রি করে দাও। আমি শুনে একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি করব? বলে, হ্যাঁ, তুমি ফাতেমাকে বিক্রি করে দাও। যদি ফাতেমাকে তুমি বিক্রি করে দাও, একসঙ্গে তোমার সমস্যার সমাধান হবে এবং তুমিও নীরবে নিবৃত্তে ব্যবসা বাণিজ্য করতে পারবা, তোমার আর কোনো ঝামেলা হবে না। আমি বললাম, ফাতেমাকে যদি আমি বিক্রি করে দিই, ওর বাবা মা তো আমাকে খুঁজে বেড়াবে, এবং আমি ওর বাবা মাকে কী জবাব দেব? এবং তাদের বাবা মায়ের মাঝে কিছু স্ট্রং ফ্যামিলি আছে, এবং বিয়ে হওয়ার সময় ফাতেমার সঙ্গে আমার ওভাবে কাগজপত্র হয়েছে, আমি চাইলেও ফাতেমাকে খুব সহজে ছাড়তে পারবো না।
উনি তখন আমাকে বলল, দেখো তুমি ফাতেমার সঙ্গে সারা জীবন থাকতে পারবে না, কারণ তোমার পেশা, তোমার কাজ, ফাতেমার কাজ সম্পূর্ণ আলাদা, দুজনের কাজ দুইটা। দিন রাতে তোমাদের এই সমস্যাগুলো বাড়তেই থাকবে, তোমাদের অ্যাডজাস্টমেন্ট কখনোই আসবে না। এর থেকেও সবচেয়ে বেটার এবং ভালো বুদ্ধি আমি তোমাকে দিলাম, তুমি ফাতেমাকে বিক্রি করে ফেলো। ফাতেমা দেখতে শুনতে খুবই সুন্দরী এবং যে কোনো কারো কাছে তাকে সহজেই বিক্রি করা যাবে। আমার কাছে একটা ভালো লাইন আছে, ওই লাইনে যদি তুমি ফাতেমাকে বিক্রি করে দাও, এতে তোমার জীবনটা পাল্টে যাবে। তবে আমি তোমাকে আরেকটা বুদ্ধি দিতে পারি, তবে তুমি একটা কাজ করো, তুমি ফাতেমাকে বিক্রি করে আপাতত কয়েকটা বছরের জন্য তুমি বিদেশে চলে যাও, কয়েকটা বছরের জন্য বিদেশ চলে যাও। যদি বিদেশ চলে যাও, সেখানে গিয়ে তুমি আরামায়েশে কয়েকটা বছর থাকলা, এদিক দিয়ে ফাতেমার বাবা তারে খুঁজতে খুঁজতে একটা সময় তারা অতিষ্ঠ হয়ে যাবে, তারা আর মেয়েরে খুঁজবে না, ফাতেমা তার লাইনে চলে যাবে, তুমি বিদেশ থেকে আরামায়েশে দেশে আসবা, এরপরে দেখে শুনে তোমার লাইনে তুমি একটা বিয়ে করে তোমার জীবন তুমি কাটাবা। এই মেয়ের হাত থেকে তুমি এভাবেই তুমি বাঁচতে পারবা। আমি তখন বললাম, আপনি কি সত্যিই বলতেছেন? বলে, হ্যাঁ, আমি এটাই বলতেছি, তুমি এটাই করো এবং এটাই তোমার জন্য সবচেয়ে উত্তম রাস্তা। ওনার কথা মতো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমি এই কাজটাই করব, আমি ফাতেমাকে বিক্রি করে ফেলবো। ফাতেমাকে বিক্রি করার সঙ্গে তখন এই রেজাউল ভাইয়ের সঙ্গে আমার চুক্তি হলো। চুক্তি মোতাবেক একদিন উনি আমাকে বললো যে ফাতেমাকে অমুক জায়গায় দিয়ে আসতে হবে, যেহেতু ও অন্ধ, ওকে কোথাও নিয়ে গেলে আমার কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় আমার সঙ্গে যেতে রাজি আছে এবং আমাকে বিক্রি করতে পারবো। রেজাউল ভাইয়ের সঙ্গে কথাবার্তা সব কিছু কমপ্লিট করলাম এবং টাকা পয়সারও লেনদেন হয়ে গেল। টাকা পয়সার লেনদেন সমাপ্ত করার পরে আমি তখন আমার বউ ফাতেমারে নিয়ে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে একটা বাসার ঠিকানা আমাদেরকে দিল, সেই ঠিকানায় আমি আর ফাতেমারে নিয়ে গেলাম। যাওয়ার সময় বলছিলাম যে আমরা একটা জায়গায় যাব দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াতের কথা বলে ফাতেমাকে নিয়ে যায় এবং নিয়ে সেই ঘরের মধ্যে ফাতেমাকে রেখে আমি চলে আসি। এরই মাঝে রেজাউল ভাইয়ের হাতে সেই দালালটা টাকা তুলে দেয়। রেজাউল ভাই আমার হাতে টাকাগুলো দিয়ে বলতেছে, আপাতত বাড়িতে যাও না, বাড়িতে না গিয়া তুমি ব্যবস্থা করো যে কীভাবে কী করা যায়, তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করো। রেজাউল ভাই তখন তার এক পরিচিত বন্ধুর মাধ্যমে তখন আমার পাসপোর্ট সম্পন্ন করে। যদিও আমি সিলেটের মানুষ ছিলাম, পাসপোর্টটা সেখান থেকে হয়তো অনেক ঝামেলা করে উনি পাসপোর্টটা করায়। পাসপোর্ট সম্পূর্ণ হয় এবং এরই মাঝে আপনার বাবা মা, ফাতেমার বাবা মা ফাতেমার সঙ্গে দেখা করার জন্য তারা চাইতেছে এবং ফাতেমার সঙ্গে তখনই তো আমার মোবাইল ফোন বেরোয়ছিল। আমরা কিন্তু এখান থেকে মাঝে মাঝে ফোন দিতাম। ফাতেমার বাবা ফোন দেয়, ফাতেমা কোথায়, আমি কথা বলবো, এবং আমার মেয়ে কোন জায়গায় আছে আমি কথা বলবো। উনি বারবার ফোন টোন দিতেছে। আমি বললাম যে অসুস্থ আছে, কথা বলবে। সেই একটা সময় তারা আমারে খোঁজাখুঁজি করতে শুরু করছে এবং ফাতেমাকেও খোঁজাখুঁজি করতে শুরু করছে। আমার ভাই রেজাউল তখন মোটামুটি অল্প সময়ের ভিতরে পাসপোর্ট সম্পূর্ণ করে আমার পাসপোর্ট জমাও দিয়ে দেয় এবং ওই সময় আসলে ভিসা লাগতে বেশি একটা সময় লাগতো না, এখন তো অনেক সময় লাগে। আমার মনে আছে গলাকাটা ভিসা আমি তখন গেছিলাম। গলাকাটা ভিসাটা ছিল এরকম ভিসা যে ধরেন আপনার ছবির উপরে অন্য একটা ছবি বসাই দিবে, ওইটারে বলে গলাকাটা ভিসা। ওই রকম গলাকাটা ভিসায় আমি তখন সৌদি আরবে চলে যাই। আমাকে সৌদি আরবের ভিসায় দেওয়া হয়। অল্প সময়ে আমি তখন সৌদি আরবে চলে যাই এবং গলাকাটা ভিসায় সৌদি আরবে যাওয়ার পরে আমার ভিতরে কেমন জানি একটা পরিবর্তন কাজ করতে শুরু করলো ভাই। আমার সৌদিতে তেমন কোনো কাগজপত্র হয় নাই, কোনো আকামা হয় নাই, কোনো ডকুমেন্ট হয় নাই, যেহেতু আমার ভিসাটাই নকল ছিল। আর এই নকল ভিসা ছাড়া এত দ্রুত আমি বাংলাদেশ থেকে সৌদিতে আসতে পারতাম না, অনেক ঝামেলা ছিল সেই সময়টাতে। এই জন্য ঝামেলা কম করে সহজে আমি তখন সৌদি আরবে চলে আসি এবং আসার পরে এখানে আমার গলা কাটা বিষয়ে আমি কোনো কাজকাম পাই না। যেখানে টুকিটাকি কাজকাম পাইতেছে, কাজকাম করতেছি, 1 দিন 2 দিন 3 দিন করে আস্তে আস্তে করে সময়গুলো পার করতেছি। কিন্তু বুকের ভিতরে বা মনের ভিতরে কেমন জানি একটা অন্যরকম অশান্তি কাজ করে যে আমি ফাতেমার সঙ্গে যেটা করলাম আদৌ কি সেটা ভালো করলাম, ফাতেমার সঙ্গে কি আমার কাজটা ভালো হয়েছে, আমি তো ওর জীবনটা নষ্ট করে দিলাম। তখন নিজের বিবেকটা কেমন জানি জাগ্রত হয়ে ওঠে। আমি সৌদি আরবে থাকা অবস্থায় আমার বন্ধু রেজাউলের সঙ্গে যোগাযোগ করে, বন্ধু প্লাস বড় ভাই রেজাউল ভাইরে বলি, ভাইরে আমি যেটা করেছি এটা তো আমি নিতান্ত একটা অন্যায় করেছি এবং এই অন্যায়ের জন্য আমার সত্যি ভাই বেশ কষ্ট হচ্ছে, আমি মানসিকভাবে অনেকটা কষ্টে আছি। ভাই আপনার কাছে অনুরোধ করে বলি, এটা থেকে কি বাঁচার কোনো উপায় এই মুহূর্তে আপনি আমাকে করে দিবেন কিনা। আমি কোনো না কোনোভাবে ফাতেমাকে ফিরে পেতে চাই, প্রয়োজনে ফাতেমাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চাই। আমি ওকে খারাপ লাইনে বিক্রি করে দিলাম, এটা আমার কাছে ভালো লাগে না। উনি আমারে বলে, ভাই বিক্রি করে দিছে, দালাল নিয়ে গেছে। এখন দালাল যেহেতু নিয়ে গেছে, এটারে আপনার কেমনে পাবেন, এটাকে পাওয়াটা এত সহজ না, আর এত সহজে আপনি পাবেনও না। তো
ওনার সঙ্গে যত কথা বলি উনি আমাকে একটা কথাই বলে যে না, একে আর পাওয়া সম্ভব না। রাজুল ভাই আর আমাকে ফাতেমাকে ফিরাই দিতে পারলো না। তবে ভাই আমি মক্কা মদিনায় শুধু যাইতাম আর কান্না করে আল্লাহরে বলতাম যে আল্লাহ একটা বার যেন ফাতেমার সঙ্গে আমার এই জীবনে দেখা হয়ে যায়। আমি যত পাপ করেছি, যত অন্যায় করেছি তার তো কোনো সীমা নাই। আর এই পাপগুলো আমি সবসময় সঙ্গ দোষে করেছি, আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি। আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আর হাত তুলে শুধু ফাতেমাকে ভিক্ষা চাইতাম, যদি ফাতেমাকে পেয়ে যাই, যদি ফাতেমাকে পাই। এভাবে কান্নাকাটি করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে, আর আমি তো ফাতেমার কোনো সন্তান পাচ্ছি না। এভাবে আমার পরিবারের সঙ্গে তখন আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। আমার আব্বা আম্মা সহ ভাই বোন যারা ছিল প্রত্যেকের সঙ্গেই তখন আমার যোগাযোগ বন্ধ। আমার বুকের ভিতর বা মনের ভিতর তখন একটাই কষ্ট যে তাদের সঙ্গে আমার উঠা বসা চলাফেরা ছিল। আমার আব্বা আম্মা তারা তো আমার জীবনটাকে নষ্ট করছে। তারা তো চাইলে আমাকে একটা ভালো জীবন দিতে পারতো, আমাকে একটা সুষ্ঠু জীবন দিতে পারতো। তারা তো আমাকে সেই ভালো জীবনটা দেয়নি। তারা তাদের মতো আমাকে মাদক ব্যবসায়ী হিসাবেই তৈরি করেছে। আমিও এই সমাজে একজন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিতি পেয়েছি। না, তারা তো আমার ভালো করেনি, সো আমি তাদের সঙ্গে মিশবো না। আমি আমার আব্বা আম্মার সঙ্গেও খুব বেশি একটা মিশতাম না আর কথাবার্তা বলতাম না। আর মনের ভিতরে বারবার শুধু জপতাম আল্লাহ ফাতেমার সঙ্গে যদি দেখা হয়ে যায়, ফাতেমার সঙ্গেই যদি দেখা হয়ে যায়, কোনো দিন যদি ফাতেমাকে দেখতে পাই। এভাবে প্রায় আমার জীবন থেকে 15 থেকে 16 বৎসরের মতো কেটে যায়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেই 15-16 বৎসরে আমি আমার পরিবারের সঙ্গে বেশ কমই যোগাযোগ করেছি। 15-16 বৎসর পরে আমি তখন একটা কোম্পানিতে কাজ করতাম, একটা আপনার জুস কোম্পানি ছিল, ওইটাতে কাজ করতাম। যদি আমার কাগজপত্র ওই সময় ওভাবে হয় নাই, কাগজপত্র নাই, আমি একরকমই বলতে গেলে আমি সৌদি নাগরিক হয়ে গেছি কাগজপত্র ছাড়া আর কি। এইভাবে প্রায় 16 বৎসর আমার জীবন থেকে কেটে যায়। 16 বৎসর পরে একদিন একটা কাফেলাতে গেছিলাম। কাফেলা থেকে বের হওয়ার পরে আমি একটা গাড়ির ভিতরে হঠাৎ করে আমার বউ ফাতেমাকে দেখতে পেলাম। আমি যখন ফাতেমাকে প্রথমে দেখলাম আমার কাছে মনে হলো যেটা ফাতেমা। একটা সাদা গ্লাসওয়ালা গাড়ি ছিল, গাড়ির মধ্যে বসে আছে। আমি একটু বিব্রত হয়ে গেলাম, কী ব্যাপার, ফাতেমা এখানে কেন? এটা মক্কার একটা এলাকা ছিল, একটা মানে মার্কেটের সামনে। আমার প্রথমে মনে হলো যে মানুষের মতো মানুষ হতেই পারে, হয়তো এটা কোনো সৌদিয়ান নারী হবে বা সৌদি মেয়ে হবে এরকম। কিন্তু দেখলাম যে সে আমার দিকে তাকায় আছে, আমি তাকায় আছি, সেও তাকায় আছে, এক দৃষ্টিতে তাকায় আছে। ভিতর থেকে তখন কেমন জানি একটা টান অনুভব করতে শুরু করলাম। টানটা অনুভব করার পরে আমি আস্তে আস্তে করে গাড়ির দিকে হাঁটতে শুরু করি। গাড়িটার কি কাছাকাছি যাওয়ার পরেই ওই তখন করলো কি, গাড়িটার যে লুকে মানে গ্লাস ছিল, গ্লাসটা নিচে নামাইলো। গ্লাসটা নিচে নামানোর পরে ওই নিজে আমারে বলতেছে ভালো আছেন। তখন তার চোখে যে একটা সমস্যা ছিল, আমার মনে হয় তার চোখগুলো ভালো হয়ে গেছে, মানে এরকমটা আমার কাছে মনে হচ্ছে। আমি বললাম হ্যাঁ ভালো আছি, তুমি কি ফাতেমা? বলে হ্যাঁ আমি ফাতেমা। মানে আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল আমি স্বপ্নে দেখতেছি, এবং এটা সত্যি একটা স্বপ্ন। আমি ফাতেমাকে স্বপ্নে দেখতেছি, এরকমটা মনে হচ্ছিল যে আমি প্রতিদিন আল্লাহর কাছে যেতাম, আল্লাহ ফাতেমার সঙ্গে যেন দেখা হয়, যেন দেখা হয়, যেন দেখা হয়, এগুলো বলতাম। এই কথাবার্তা বলতেছি এবং একটা সময় আমি ফাতেমারে বললাম যে ফাতেমা এই গাড়িটা কার, তুমি এখানে কিভাবে আসছো? ওই আমারে বলে এটা আমার স্বামীর গাড়ি, আর আমার স্বামী আমার এখানে নিয়ে আসছে। আমি বললাম তোমার স্বামীর গাড়ি, তোমার স্বামী তোমারে নিয়ে আসছে, এগুলো কি বলতেছ? ও বলে এসব অনেক কথা আপনি বুঝবেন না, আপনি ভালো আছেন? ভালো থাকলে আলহামদুলিল্লাহ ভালো। তখনই তার হাতে আমি একটা মোবাইল ফোন দেখলাম। আমি বললাম তোমার মোবাইল নাম্বারটা আমাকে একটু দিবা? ও বলে না। আমি বললাম যে দাও না, মোবাইল নাম্বারটা একটু দাও। যখন একটু জোরাজোরি করলাম, রিকোয়েস্ট করলাম, তখন সে তার নাম্বারটা আমাকে দিল। আমি তখন তার মোবাইল নাম্বারটা আমার মোবাইলে উঠাইলাম। উঠানোর কিছুক্ষণ পরে একটা লোক, মানে মনে হলো যেন সৌদির মতোই, সে বেরিয়ে আসছে। আমি লোকটাকে দেখে দৌড়ে জানালার পাশ থেকে ছুটকে গেলাম, এবং ছুটকে যাওয়ার অনেকক্ষণ পর অপেক্ষা করতেছিলাম যে কী হয়ে দেখি। লোকটা তখন ফাতেমাকে নিয়ে ওখান থেকে চলে গেল। এরপরে আমি ফাতেমাকে ফোন দিচ্ছিলাম, ফোনের উপর ফোন, ও আর আমার কোনো ফোন রিসিভ করে না। সারাদিন কেটে রাত হয়ে গেল, কিন্তু আমার ফোন ধরে না। রাত 9টার দিকে ও তখন নিজে আমাকে ফোন করে। যখন রাত 10টার দিকে নিজে ফোন করে, আমার মনটা তখন আনন্দে ভরে গেল। আমি তখন ফোনটা রিসিভ করে আমি কান্না করতে শুরু করি। ও আমারে বলতেছে আপনি কান্না করতেছেন কেন? আমি বললাম ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও, ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও। তুমি বিশ্বাস করো না ফাতেমা, আমি সৌদির জমিনে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আল্লাহর কাছে হাত তুলে শুধু বলতাম আল্লাহ ফাতেমার সঙ্গে যেন জীবনে আমার একবার দেখা হয়ে যায়। আমি যেন আমার জীবনে ফাতেমাকে আল্লাহ একটা বার দুনয়ন ভরে দেখতে পাই, যে ফাতেমার সঙ্গে আমি যে অন্যায় করেছি আল্লাহ সে অন্যায় থেকে আমি মুক্তি চাই। ও আমাকে বলে আপনি কি বুঝতে পেরেছেন যে আপনি অন্যায় করেছেন? আমি বললাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি। ও বলে যদি আপনি এটা বুঝতে পারেন আপনি অন্যায় করছেন,
তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কারণ কোনো বান্দা যদি বুঝে সে অন্যায় করেছে আর অন্যায় করার পর যদি সে তওবা পাঠ করে, আল্লাহ তাকে মাফ করে দেয়। আমিও আপনাকে মাফ করে দিই এবং আল্লাহ আপনাকে মাফ করে দেয়। আপনি যখন ভালো হয়েছেন, সৌদি আরবে আছেন, আপনি দাড়ি রেখেছেন, পাঞ্জাবি পরেছেন, আপনাকে আমি আবারও সেই রূপে দেখতে পেয়েছি যে রূপে দেখে আমি আপনাকে একবার বিয়ে করেছিলাম। আমার বেশ ভালো লেগেছে। আমি বললাম, ফাতেমা তুমি কি চোখে দেখতে পাও? ও বলে, হ্যাঁ, আমি এখন 100% চোখে দেখতে পাই। আমার স্বামী আমার চোখের চিকিৎসা করেছে। আমি বললাম, ফাতেমা এটা কিভাবে সম্ভব? এই লোক তোমার স্বামী হলো কি করে? আমি তো তোমাকে একটা খারাপ দালালের কাছে বিক্রি করে দিয়েছিলাম। তোমাকে তো আমি বিক্রি করেছি। তোমার তো একটা বেশ্যাখানায় থাকার কথা ছিল, এই সৌদির পবিত্র মাটিতে না। ও তখন বলে, আল্লাহ চারে টানে পৃথিবীর কেউ তার নিচে নামাতে পারে না। আপনি আমাকে যেখানে বিক্রি করে দিয়েছিলেন প্রথম রাতেই, আমাকে আজকে যিনি আমার স্বামী তার কাছে আমাকে পাঠানো হয়। আমি বললাম, তারপর? বলে, আমার এই স্বামী ছিলেন সৌদি আরবের একজন নামকরা ব্যবসায়িক। সৌদিতে তার অনেক ভালো ব্যবসা প্রতিষ্ঠান ছিল এবং তার স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পরে তার 2টা মেয়ে আর একটা ছেলে রয়েছে। তার টোটাল 3 ছেলে মেয়ে, তারাও সৌদি আরবে থাকতো। তো তিনি মাঝে মাঝে বাংলাদেশে গেলে এই খারাপ কাজগুলো করতেন বিভিন্ন খারাপ নারীদের সঙ্গে। কিন্তু তার স্ত্রীকে তিনি বেশ মিস করতেন, স্ত্রীকে অনেক ভালোবাসতেন, স্ত্রীর জন্য সবসময় কান্নাকাটি করতেন। তা আমাকে যেদিন উনি দেখেছিলেন, ওনার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আমার চেহারার সাথে নাকি ওনার মৃত স্ত্রীর চেহারার কেমন একটা মিল আছে। আপনি আমাকে যেখানে বিক্রি করেছেন সেই লোকটাই প্রথম রাতে আমাকে এই দালালটা মানে এই লোকটার কাছে পাঠায়। আমাকে, ওনার নাম ছিল সুলেমান হোসেন, সুলেমান সাহেবের কাছে পাঠানোর পরে আমি তখনও আসলে জানতাম না যে আমাকে কোনো একটা দালালের কাছে আপনি বিক্রি করে দিয়েছেন, ওই লোকটার সঙ্গে আমার খারাপ কাজ হবে। আমি তখন প্রায় আপনার মাগরিব কি আসার সময় আমি জানি না, আমি আজানের শব্দ শুনতে পাই এবং আমি দেখতে পাই যে সুলেমান সাহেব আমার ঘরে আসছে। আমি তো আসলে 20% দেখতে পাইতাম, অতটা ভালো দেখতে পাইতাম না। লোকটারে তখন বললাম, এখন কি আজান দিতেছে? উনি বলে, হ্যাঁ। আমি বললাম, কিসের আজান? বলে, এশার আজান। আমি বলি, যদি কিছু না মনে করেন, আমার স্বামী তো আসে নাই, এখন উনি কখন আসবে তাও তো জানি না, কোত্থেকে কই আমাকে নিয়ে আসছে সেটাও জানি না, আমি একটু এশার নামাজটা পড়বো। আপনার এখানে কি কোনো জায় নামাজি আছে? বলে, না, জায় নামাজি নাই। তা আমি হাতিয়ে হাতিয়ে কষ্ট করে টয়লেটে গেছি, ওখানে উজু করছি, উজু করে আইসা আমি নামাজটা পড়ছি, এশার নামাজটা সম্পূর্ণ করছি এবং নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে লোকটা কান্না করতেছে। তো লোকটা যখন কান্না করতেছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কান্না করতেছেন কেন? আর আমার হাজব্যান্ড কোথায়? লোকটা তখন কান্না করতে করতে বলতেছে, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম ফাতেমা আক্তার। তারপর বলতেছে, ফাতেমা আক্তার, তুমি কি জানো যে তোমার হাজব্যান্ড তোমাকে একটা খারাপ জায়গায় বিক্রি করে দিয়েছে? আমি প্রথম জানতে পারি যে আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন এবং আমি একটা খারাপ লোকের হাতে আছি। আমি তখন বললাম, আমার স্বামী তো আমাকে বিক্রি করে দিয়েছে, তাকে আপনি আমার সঙ্গে এখন খারাপ কাজ করবেন, আমার সতীত্ব নষ্ট করবেন? লোকটা কান্না করতে করতে আমাকে বলে বসলো, আমি কখনোই তোমার সতীত্ব নষ্ট করব না। যে মেয়ের সঙ্গে খারাপ কাজ করতে এসে দেখলাম সে এশার নামাজ সালাত আদায় করতেছে এবং যে মেয়ের মুখের দিকে তাকানোর পরে আজকে বহু বৎসর পর মনে হলো আমার স্ত্রীর চেহারাটা আমি দেখেছি, আমি তো সেই মেয়ের ক্ষতি করতে পারবো না। তবে তুমি যদি আজকে অন্য কারো হাতে পড়তা, তোমার জীবনটা শেষ হয়ে যেত। আমি তখন বললাম, আমার স্বামী আমাকে কেন বিক্রি করে দিয়েছে? তিনি বলে, জানি না কেন বিক্রি করে দিয়েছে। এবং সেই লোকটাই আমাকে স্ত্রীর মর্যাদা দেয়। শুধু স্ত্রীর মর্যাদাই আমাকে দেয় না, আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়, আমার চোখের চিকিৎসা করায়, আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করে, আমার বাবা মাকে হজ করায়, আমার বাবা মাকে ঘর বাড়ি তুলে দেয়, আমার ভাইগুলোকে সৌদি আরবে এনে তাদেরকেও প্রতিষ্ঠিত করে দেয় এবং সবশেষ তিনি আমাকে সৌদিতে একটা রানীর মতো, শেখের বউয়ের মতো আমাকে রেখেছে। আমার দুইটা কাজের মহিলা, আমার কোনো কিছুর অভাব নাই। আজ আল্লাহ আমাকে এত সুখ দিয়েছে যে সুখগুলো কোনোদিন আমি কল্পনাও করতে পারিনি। এবার আমাকে বলে, আপনি কি করেন? আমি বললাম, ফাতেমা, গলা কাটায় বিষয় প্রায় 20 বছর আগে সৌদি আরবে এসেছিলাম। আজও এক মানবতার জীবনযাপন করছি। খাবার পাই না, ঘুম নাই, নিদ্রা নাই। আজ এখানে কাজ তো কাল ওখানে কাজ। প্রতিটা সেকেন্ডে আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন তোমাকে একবার দেখতে পাই। আজ তোমার তো সুখ দেখে সত্যি আমার মনটা ভরে গেল। ও আমাকে বলে, আমিও আপনাকে দেখেছি। যাই হোক, আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ আপনাকে মাফ করে দেখ, আমিও আপনাকে আমার মন থেকে মাফ করে দিয়েছি। আমি বললাম, ফাতেমা, আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, এরপরও কি আমি ক্ষমার যোগ্য? ও বলে, আমার মহান রাব্বুল আলামিন বলেছে, হে বান্দা, তুমি যদি কোনো বান্দাকে ক্ষমা করতে পারো, আমি আল্লাহও তোমাকে ক্ষমা করতে পারে। আমার আল্লাহ বলেছে, ক্ষমাই পরম ধর্ম। আমার আল্লাহ ক্ষমা করতে জানে, আর আমি আল্লাহর বান্দি হিসেবেও ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেখ, আমিও আপনাকে ক্ষমা করেছি। চিৎকার করে বললাম, ফাতেমা গো, ও ফাতেমা, তুমি কি মানুষ না ফেরেশতা? ও বলে, আপনার মনে আছে
ওই পীর সাহেবের কথা, আপনাদের বড় হুজুরের কথা, যে বড় হুজুর একদিন আমাকে বলেছিল আমি এই গ্রামে একটা বট গাছ রোপণ করেছি, যে বট গাছের নিচে অনেক মানুষ এসে আশ্রয় নিবে, সবাই দিনই কাজ করবে। সে বট গাছটা হয়তো তিনি ভুল জায়গায় রোপণ করেছিলেন, আপনাকে তিনি চিনতে পারেন নাই। আপনি জানেন আমার গ্রামে মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, দিনের কাজ করিয়েছি, প্রতি বৎসরে আমি আমার গ্রামে মাহফিল করাই এবং আমার গ্রামে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। আজ আমার গ্রামে প্রায় শতভাগ মানুষ নামাজ পড়ে। আমার গ্রামের প্রতিটা ওক্তে নামাজে মসজিদে জায়গা হয় না, পাশের গ্রাম থেকেও মানুষরা আমাদের গ্রামে নামাজ পড়তে আসে। বর্তমানে আমাদের গ্রামটাকে সবাই মুসলিম পাড়া হিসেবে চিনে। এই গ্রামের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে ঘাটে জমিনে যে যেখানেই থাকুক দৌড়িয়ে মসজিদের জন্য ছুটে যায়। বিন বাজালে সাপ যেমন ছুটে আসে, আজানের সুর শুনে শুনে মানুষরা সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে আসে। আমার গ্রামটা এখন একটা সুন্দর গ্রামে পরিণত হয়েছে। হয়তো সেই সৌন্দর্যটা আপনি করতে পারেন নাই, তবে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আপনি আমাকে এমন একটা কাজ করেছেন যে কাজের মাধ্যমে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি বললাম, ফাতেমা তুমি আমাকে মাফ করে দিও। ও বলে, আমি তো বারবার বলেছি, আপনাকে মাফ করে দিয়েছি, তবে আপনার কাছে একটা অনুরোধ করি, যেহেতু আপনার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি মন থেকে আপনাকে ছেড়ে দিয়েছি, আমি এখন আমার নতুন স্বামী সংসার করতেছি, আমি চাই না আপনারা কখনই আমার সঙ্গে যোগাযোগ করেন। এ কথাটা বলার পরেই ও সুন্দর করে আমাকে সালাম দিয়ে লাইনটা কেটে দেয়। এরপরে আমি তার নাম্বারে যতবার কল দিয়েছিলাম সে আমার কল রিসিভ করেনি। এক পর্যায়ে সে তার সিম নাম্বারটা পরিবর্তন করে ফেলে। আজকে বহু বছর কেটে গেল। আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম, বাঁচবো কেউ বলে নাই। আমি করোনায় যখন আক্রান্ত হই সবাই বলছে মারা যাব, কিন্তু তখন আমি বেঁচে আছি। আজ কত বছর সৌদিতে আছি তার হিসাব দিতে পারবো না। শুধু এটুকুই জানি আল্লাহর কাছে শেষ একটা প্রার্থনা করেছি, মৃত্যুর পর যেন আমার লাশটা সৌদিতে দাফন হয়, তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারে। আমার স্ত্রীর সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি, আর কখনো কথা হয়নি, তবে আল্লাহ সৌদির পবিত্র জায়গায় হাত তুলে আমি আমার স্ত্রীকে শেষবারের মতো দেখতে চেয়েছি, যে আল্লাহ আমাকে দেখা করিয়ে দিয়েছে। আপন ভাই, আমার বাবা মা সবাই মারা গেছে, আমার বড় ভাইও মারা গেছে এবং আমি বেঁচে আছি। আপনার গল্পের আমি এমন এক ভক্ত যা আপনাকে বাসায় বোঝাতে পারবো না। অনুরোধ করবো আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই সুমন হাওলাদারের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, গল্পটা শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ যদি কাউকে উপর থেকে টানে, পৃথিবীর মানুষ তাকে নিচে ধরে রাখতে পারে না, আর আল্লাহ যদি কাউকে ডাবিয়ে দেয়, দুনিয়ার সবাই তাকে ধাক্কা দিয়ে উপরে উঠাতে পারে না। এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি জানি না আমার কথার সঙ্গে আপনারা এই গল্পের মিল পেয়েছেন কিনা। সুমন হাওলাদার যাই করেছে, যেটাই করেছে, ফাতেমাকে ডাউন করার জন্য সে শেষ পর্যন্ত পতিতালয়ে বিক্রি করে, কিন্তু সেখান থেকে ফাতেমা হয়ে যায় সৌদি আরবের ডায়না, সৌদি আরবের এক কথায় শেখের বউ। তো এই যে সম্মান মহান আল্লাহ দিয়েছে, আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো, তার উপরে বিশ্বাস রাখবো। মনে রাখবেন, প্রতিটা বিপদ আমাদেরকে নতুন একটা শিক্ষা দেয়। আপনি যত বিপদে পড়বেন, যত সমস্যায় পড়বেন, এই পৃথিবী সম্বন্ধে জানতে পারবেন। আমরা বিপদ হলে আমরা আল্লাহকে গালমন্দ করি, আল্লাহকে অভিযোগ দিতে শুরু করি, আল্লাহ কেন আমার জীবনে তুমি এত বিপদ দিলা, কেন আমাকে এত কষ্ট দিলা, কেন এত যন্ত্রণা দিলা। কিন্তু না, আল্লাহ আমাদেরকে যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে পরীক্ষা করে। আর যখন আমরা মহা বিপদে থেকেও বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন হাসি দিয়ে ফেরেশতাদের বলে, ও ফেরেশতা, যে দুনিয়া তৈরি করতে তোমরা আমাকে নিষেধ করেছিলা, মানুষ তৈরি করতে নিষেধ করেছিলা, দেখো আজ আমার সেই মানুষ, মহা বিপদে তাকে ফেলেছি, সেখানে বসেও সে একটা মুচকি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমার সেই বান্দাকে যাও ফেরেশতা তুমি রক্ষা করো। এই সেই ফাতেমাও একইভাবে আল্লাহর কাছে হাত তুলেছিল এশার নামাজ পড়ে। আল্লাহ ফেরেশতাকে বলেছে, যাও ফেরেশতা রক্ষা করো ফাতেমাকে। ফাতেমার মতো প্রতিটা মেয়ের জীবন হোক, এবং সুমনের মতো খারাপ মানুষগুলো খারাপ লাইন থেকে ফিরে এসে আজকে সুমনের মতো ভালো হোক, এই শুভকামনায় আমি আপন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন দিন, নতুন কোনো গল্পে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।